হ্যালো, আসসালামু আলাইকুম। আবিদ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। ওকে, ওকে। সো আসসালামু আলাইকুম। আমি হাসান ধাবক। বেসের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত। সুতরাং শুরু করার আগে আমি ফর্মাল সেশনে যাওয়ার আগে আমি একটু বেস সম্বন্ধে বলতে চাই। বেস বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত উন্নয়নমুখী সংগঠন। বাংলার শিক্ষার প্রতি শিক্ষক, গবেষক এবং বিভিন্ন পেশায় যুক্ত সমমনস্ক মনোভাব সম্পন্ন মানুষদের নিয়ে বেশ তৈরি। আমরা দেখেছি বর্তমান সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি বেশ উদ্বেগজনক এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের অবস্থা বেশ শোচনীয়। এই পরিস্থিতিতে বাংলার পিছিয়ে পড়া মানুষদের নিয়ে একত্রিত করে এবং তাদের বিভিন্ন ভাবে সামাজিক ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বেশ তৈরি হয়েছে। গত কয়েক বছর ধরে বেশ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে চলেছে। সমস্ত কাজ এবং তাদের কথা এই ছোট্ট স্পেসে বলা সম্ভব নয়, তবুও কিছু আমি বলছি। যেমন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দান দান এবং প্রয়োজনে যথাযথ সাহায্য করা, বিভিন্ন জায়গায় কেরিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম করা এবং সঠিক দিশা দেখানো, দুস্থ শিশুদের মধ্যে স্টাডি কিট বিতরণ এবং তাদের বিভিন্নভাবে উৎসাহ দান করা, সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সঠিক চর্চা এবং জ্ঞান পাঠদান করা। এটা না বললেই নয় যে গত গত বছরে আমাদের এখনো যেটা চলছে করোনা মহামারী, তার ফলে সারা দেশ জুড়ে ন্যাশনাল ওয়াইড লকডাউনের ফলে এবং বিধ্বংসী আমফানের ফলে আমাদের বাংলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সময় বেশ তার সম্পূর্ণ সহযোগিতায় নেমে আসে। সারা রাজ্য জুড়ে 25টারও বেশি কমিউনিটি কিচেন এবং ত্রিপল এবং মেডিকেল কিট এবং খাবার বিতরণ করে এবং বিভিন্ন প্রচুর পরিমাণে মাইগ্রেন্ট লেবার যারা পশ্চিমবঙ্গে আটকে পড়েছিল সেই সব লেবারদেরও বাড়ি ফিরতে সাহায্য করে। বেশ বিভিন্ন একাডেমিক সেমিনার, লেকচার এবং কনফারেন্স করা ছাড়াও কালচারাল এবং সাংস্কৃতিক মূল্যবোধের সম্বন্ধে সমান সচেতন। প্রতি বছর বেশ তার ভাষা দিবস উদযাপন করে চলেছে এবং এই সাহিত্য এবছর আমাদের নতুন সংযোজন বেশ সাহিত্য উৎসব। সুতরাং বেশ সাহিত্য উৎসব সম্বন্ধে আমাদের প্রফেসর মুর্শেদ আলম কিছু শব্দ বলবে। প্রফেসর মুর্শেদ আলম, ওভার টু ইউ। ধন্যবাদ হাসান। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যান্ত্রিক গোলযোগের কারণে আমি আমার ভিডিওটি অফ করে রেখেছি, কারণ এখানে নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে। আর হাসান দেশ সম্বন্ধে আপনাদের সামনে বলেছে, এবং হাসানের আগে দেশের জেনারেল সেক্রেটারি আবু, সে আজকের যে দেশ যে সাহিত্য সংস্কৃতি যে আজকে ফেস্টিভ্যালের আয়োজন করেছে, দেশ লিটারারি ফেস্টিভ্যাল, তার সম্বন্ধে কিছু বলেছে। আমি কয়েকটা লাইন জাস্ট তার সঙ্গে অ্যাড করবো আর কি। প্রথমেই যে কথাটা আমি বলতে চাইবো, যে আমাদের যে দেশ লিটারারি ফেস্টিভ্যালের যে ফোকাস রাখা হয়েছে প্রান্তিক সাহিত্য সংস্কৃতি চর্চা। কাকে আমরা প্রান্তিক বলবো? আমরা জানি যে প্রান্তিক শব্দটি একটি আপেক্ষিক অবস্থানকে বোঝায়। আপেক্ষিক কারণ স্থান, সময় ও মতাদর্শের নিরিখে এর সংজ্ঞা পাল্টে যায়। আবার প্রান্তিকের মধ্যেও থাকে প্রান্তিক, যাকে বলা হয় মার্জিন অফ দ্য মার্জিনস। কিন্তু বর্তমান বাংলায় আমরা প্রান্তিক বলতে বোঝাতে চাইছি সেই সব জনগোষ্ঠীকে যারা সামাজিক, ধর্মীয়, লিঙ্গগত, বর্ণ, শ্রেণী বা এথনিক দিক দিয়ে প্রান্তিক। তাদের সাহিত্য ও সংস্কৃতি চর্চা যা প্রাতিষ্ঠানিক বাংলা সাহিত্য ও সংস্কৃতির জগতে উপেক্ষিত, তাই আমাদের আলোচ্য। ইতালিয়ান পলিটিক্যাল থিঙ্কার অ্যান্টোনিও গ্রামসি তার হেজেমনির কনসেপ্ট ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে কী করে সাহিত্য, সংস্কৃতি এবং বৌদ্ধিক চর্চার মাধ্যমে একটা ডমিন্যান্ট হয়ে ওঠে। কারণ এই সংস্কৃতি ও বৌদ্ধিক চর্চার মাধ্যমে তারা মোরাল এবং ইন্টেলেকচুয়াল লিডারশিপ
যেটা গ্রামসি বলতেন, মোরাল এবং ইন্টেলেকচুয়াল লিডারশিপ এস্টাবলিশ করে এবং তাদের মোদ্দা কথায় বলতে গেলে তাদের হেজেমনি গড়ে তোলে। সুতরাং সাহিত্য সংস্কৃতি শুধুমাত্র মানে একটা কি বলবো শাশ্বত চর্চাই নয়, তার সঙ্গে যেন কোথাও গিয়ে একটা ক্ষমতার ব্যাপারও জড়িয়ে থাকে। সুতরাং প্রান্তিক সাহিত্য ও সংস্কৃতি যত বৃহত্তর হবে, সেই হেজিমনিক ব্লক তত বেশি পরিমাণে কোয়েশ্চেন হবে এবং আমরা আশা করি তত বেশি পরিমাণে অ্যাকোমোডেটিভ হবে, ইনক্লুসিভ হবে। সুতরাং এই লক্ষ্য মাথায় রেখেই বেশ এই লিটারারি ফেস্টিভ্যালের আয়োজন করেছে, যার দুটো ইন্টার রিলেটেড উদ্দেশ্য আমরা বলতে পারি। প্রথমত, প্রান্তিক সাহিত্য সংস্কৃতি চর্চা যে পরিসর তাকে স্বীকৃতি দেওয়া এবং তার সাথে যুক্ত যে গুণীজন আছেন তাদেরকে সম্মান জানানো, এবং রিলেটেড যে সেকেন্ড উদ্দেশ্যটি সেটা হলো যে এই সংস্কৃতি চর্চার পরিসরটিকে আরেকটু বিকশিত করতে সাহায্য করা। যারা প্রবীণ আমাদের মাঝে আছেন সাহিত্য সংস্কৃতি জগতের, তাদের কাছ থেকে যাতে আমাদের যারা নবীন, তারা যারা সাহিত্য চর্চা করছেন, যারা লেখালেখি করছেন, তারা যাতে শিখতে পারেন, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারা যাতে উৎকৃষ্ট মানের সাহিত্য সৃষ্টি করতে পারেন, এটাও আমাদের উদ্দেশ্য। সুতরাং আমরা চাইছি যে এমন একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে, যে প্ল্যাটফর্ম হবে কি একটা ডিসকাশনের, ডায়লগের জায়গা, যেখানে নবীন প্রবীণ আমাদের ব্যক্তিরা তারা কথা বলবেন এবং যে প্রান্তিক সাহিত্য সংস্কৃতি সেটাকে মেইন স্ট্রিম করার দিকে এগিয়ে নিয়ে যাবেন, যেটা হয়তো আমাদের দেশের মূল উদ্দেশ্যও বটে। এই কথা এবং এই উদ্দেশ্য মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আজকের আরিয়াস লিটারারি ফেস্টিভ্যাল। আমি হাসানকে রিকোয়েস্ট করব পরবর্তী প্রোগ্রামের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে আবার পার্টিসিপেট। হ্যালো হাসান। হ্যাঁ, হাসান, একদম। আচ্ছা, আমি এবার রিকোয়েস্ট করব প্রফেসর জাহিরা হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, সুরেন্দ্রনাথ কলেজ। উনি আমাদের স্পিকার সম্বন্ধে কিছু বলবেন। জাহিরা। ধন্যবাদ হাসান। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কি? একটু যদি বলেন হ্যাঁ, আমাকে শোনা শোনা যাচ্ছে, পারফেক্ট। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকের এই বেজ সাহিত্য উৎসবের প্রারম্ভিক সভাতে আমরা সবাই অংশগ্রহণ করেছি। অত্যন্ত আনন্দের বিষয়, অত্যন্ত গর্বের বিষয়। আমাদের এই বেজ সাহিত্য উৎসবের এই যে অনুষ্ঠানটি, এটি শুরু হবে জাহিরুল হাসান স্যারকে দিয়ে। জাহিরুল হাসান স্যার আমাদের বেশ সাহিত্য উৎসবের কি নোট অ্যাড্রেসটি রাখবেন। আমি কয়েকটি কথা বলবো স্যারের সম্বন্ধে। প্রথমেই আমি বলে রাখি যে জাহিরুল হাসান স্যারের অ্যাচিভমেন্টস এতটাই বেশি যে সেটি কয়েকটি কথার মাধ্যমে হয়তো তার পরিসরকে মাপা যায় না। তবুও আমি কিছুটা তাকে, তার কাজ এবং তার আহ, জীবনব্যাপী যে অ্যাচিভমেন্টস আছে, আমি সেটা কিছুটা বলার চেষ্টা করব। জাহিরুল হাসান হলেন একজন প্রাবন্ধিক, আভিধানিক ও ইতিহাস গবেষক। তিনি জন্মগ্রহণ করেন 1946 সালে কলকাতাতে। তার প্রকাশিত বহু বই আছে, প্রবন্ধ, কোষ গ্রন্থ, জীবনী এবং তার ইতিহাস চর্চার উপরে প্রকাশিত বহু বই আছে। আমি কয়েকটি স্যারের যে বিস্তৃত যে রিসার্চ এরিয়া ছিল এবং স্যার যে বিস্তৃত এরিয়ার উপরে লিখেছেন মুসলিম সাহিত্য চর্চা নিয়ে, মুসলমান যারা সাহিত্যিক ছিলেন বা যাদের আম, কিছু কন্ট্রিবিউশন থেকেছে, সেটা নিয়ে স্যারের বহু লেখা আছে। আমি আপনাদের সামনে কয়েকটি স্যারের প্রকাশিত বইয়ের কথা বলবো, তবেই আপনারা বুঝতে পারবেন। তিনি প্রবন্ধ প্রকাশ করেছেন। তার প্রবন্ধের বই আছে উর্দু ভাষা ও সাহিত্য, প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি থেকে 1994 সালে। কলমের জাদু প্রকাশিত হয়েছে সিনেট হল থেকে 1994 সালে। বাংলায় মুসলমানের 800 বছর
প্রকাশিত হয়েছে পূর্বা থেকে 2011 সালে। কোষ গ্রন্থ লিখেছেন তিনি অনেকগুলি। 1996 সালে সাহিত্য সঙ্গী প্রকাশিত হয়েছে মডেল পাবলিশিং হাউস থেকে, এবং তারপর 1999 থেকে 2014 অবধি প্রতি বছর সাহিত্যের ইয়ার বুক প্রকাশিত হয়েছে। কখনো সেটি মনন পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছে, কখনো পূর্বা থেকে প্রকাশিত হয়েছে। সাহিত্যের ইয়ার বুক পঞ্জি 2016-তে প্রকাশিত হয়েছে পূর্বা থেকে, এবং 2017-তে সাহিত্যের ইয়ার বুক ঠিকানা পঞ্জি প্রকাশিত হয়েছে। জাহিরুল হাসান স্যার অনেক জীবনীও লিখেছেন, বিশেষ করে বাঙালি মুসলিম যারা লেখক কবি ছিলেন তাদের জীবনী তিনি রচনা করেছেন। কাজী আব্দুল ওদুদ এর জীবনী প্রকাশিত হয়েছে সাহিত্য একাডেমি থেকে 1997 সালে। জসিম উদ্দিনের জীবনী তিনি রচনা করেছেন, যেটি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে 2006 সালে। রেজাউল করিমের জীবনী প্রকাশিত হয়েছে 2009 সাহিত্য একাডেমি থেকে। সৈয়দ মুস্তাফা সিরাজ ও বাঙালি সমাজ প্রকাশিত হয়েছে 2018-তে পূর্বা থেকে। খাস মান্টো সাদাত হাসান মান্টোর জীবনী প্রকাশিত হয়েছে পূর্বা থেকে 2019 সালে। যেমনটি আমি আগে বললাম, ইতিহাস এবং বাংলায় মুসলমানদের যে কন্ট্রিবিউশন, মুসলমানদের যে ভূমিকা, সেটা নিয়ে তিনি বহু চর্চা করেছেন, লেখালেখি করেছেন। বেশ কয়েকটি গ্রন্থ আছে তার। তিনি লিখেছেন বাংলায় মুসলমানের ইতিহাস আদি যুগ, প্রকাশিত হয়েছে পূর্বা থেকে 2015 সালে। মুসলিম নারী রোকেয়া এবং তার আগে ও পরে, পূর্বা থেকে প্রকাশিত হয়েছে 2017 সালে। তার সম্পাদিত বেশ কয়েকটি বই ভীষণ গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট পরিচিত। 20 শতকের বাঙালি প্রতিভা প্রকাশিত হয়েছে মডেল পাবলিশিং হাউস থেকে 2001। রবীন্দ্রনাথ ঠাকুর নির্বাচিত প্রবন্ধ প্রসঙ্গ হিন্দু মুসলমান বিশ্বকোষ পরিষদ থেকে প্রকাশিত হয়েছে 2002-এ। রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান সমগ্র পূর্বা থেকে প্রকাশিত হয়েছে 2016-তে। তিনি অনুবাদ করেছেন বেশ কয়েকটি গ্রন্থ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রেম বিরহের উর্দু শের, প্রকাশিত হয়েছে পাণ্ডুলিপি থেকে 1996 সালে। তিনি ইয়ারবুক বার্তা পত্রিকার সম্পাদক 2005 সাল থেকে। বলাই বাহুল্য তিনি বহু বক্তৃতাও রেখেছেন বিভিন্ন জায়গাতে, যার মধ্যে উল্লেখযোগ্য নজরুল স্মারক বক্তৃতা নজরুল পরিষদে 2000 সালে, এবং জসিম উদ্দিন স্মারক বক্তৃতা বিশ্বকোষ পরিষদ 2009। তিনি তথ্যচিত্রে অংশগ্রহণ করেছেন। আব্দুল জব্বার, কাজী নজরুল ইসলাম, মাদ্রাসা এবং ঈদ বিষয়ে 4টি আলাদা আলাদা তথ্যচিত্রে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। বেতারে অংশগ্রহণ করেছেন। বহু পুরস্কার এবং সম্মাননা তিনি পেয়েছেন, সেটি বলাই বাহুল্য। তার মধ্যে সব থেকে কয়েকটি আমি বলার চেষ্টা করব। মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি সংসদ, কবিতা পাক্ষিক, সমতট প্রকাশন, এবং আরো বহু জায়গা থেকে। আমার সামনে একটা লম্বা লিস্ট আছে। তো তিনি বহু পুরস্কার পেয়েছেন। কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকেও তিনি পুরস্কার পেয়েছেন। ডিসেম্বর 2011-তে পূর্বইয়া পত্রিকার 320 পৃষ্ঠার জাহিরুল হাসান বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছে। আমার মনে হয় আমি যদি ওনাকে নিয়ে বলতে থাকি তাহলে পুরো সন্ধ্যাটাই কেটে যাবে। তো আমার আর বেশি বলার আর সুযোগ নেই। আমার মনে হয় না এটির আর খুব বেশি প্রয়োজনীয়তা হবে। আমি স্যারকে অনুরোধ করব, স্যার আপনি এবার আপনার বক্তব্যটি যদি রাখেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভ সন্ধ্যা। আমার শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। যারা
আমার কথা শুনছেন আর এই অনুষ্ঠানের আয়োজক এবং কর্মকর্তা আপনারা সকলেই আমার চেয়ে বয়সে অনেক ছোট। আপনাদেরকে আমার স্নেহ ভালোবাসা। এই সংগঠন সম্পর্কে প্রারম্ভিক ভাষণে আমি কিছু জানতে পেরেছি। আপনাদের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণ। এই কথাটা মাথায় রেখেই আমি বৃহত্তর সাহিত্য ক্ষেত্র, বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা বইয়ের বিপণন, বাংলা বইয়ের এবং সাহিত্যের যে পরিধি বিশাল বাঙালি জনসংখ্যার মধ্যে, তার মধ্যে যে অনুপাতহীনতা, যে অনিয়ম, অসামঞ্জস্য, এ সমস্ত ব্যাপারগুলোকে আমি কিছুটা ধরবার চেষ্টা করব, তত্ত্বের দিক থেকে নয়। পূর্ববর্তী বক্তা আমার সম্পর্কে অনেক দয়ালু কথা বলেছেন, তাকে আমাকে ধন্যবাদ। একটানা দীর্ঘকাল সাহিত্য চর্চা করে এসেছি, একেবারে মাটিতে দাঁড়িয়ে, মাটির সঙ্গে বুক লাগিয়ে। ফলে আজ এই প্রায় ৭৫ বছর বয়সে বাংলা সাহিত্য সম্পর্কে একটা দীর্ঘ অনুভব সূত্রে এ সম্পর্কে কিছু বলার সম্ভবত আমার খানিকটা অধিকার জন্মেছে। একটা কথা খুব পীড়া দেয় আমাকে, সেটা হলো যে সারা ভারতবর্ষে প্রায় 10 কোটি বাঙালি আছেন, অথচ বাংলা প্রকাশনা শিল্পের এত দুরবস্থা কেন? গত বছরের কথা আমরা বুঝতে পারি যে একটা ভয়াবহ সংকট সারা বিশ্ব জুড়ে, আমাদের দেশেও, যখন স্বাভাবিক জীবনযাত্রা নানাভাবে ব্যাহত হয়েছে, উৎপাদন সর্বক্ষেত্রে কমেছে, এবং আমাদের সাহিত্যের জন্য 2020 সাল প্রায় নিষ্ফল গেছে। নতুন বই বেরোয়নি, নতুন পত্রিকা বেরিয়েছে খুবই কম, বইয়ের বিক্রি সাংঘাতিকভাবে কমে গেছে। অবশ্য সৃষ্টিকর্ম কিন্তু থেমে নেই। যে কোনো অবস্থার মধ্যেই লেখকরা এই ক্ষমতা রাখেন, যত সংকটই হোক। অনেক সময় দেখা যায় যে সংকটকালে লেখার গভীরতা আরো বাড়ে, অনেক সময় লেখার পরিমাণও বাড়ে। আমার বিশ্বাস গত বছর গৃহবন্দী থেকে আমাদের লেখক বন্ধুরা অন্যান্য সময়ের চাইতে হয়তো বেশিই লিখেছেন, যদিও সেসব তেমন ভাবে ছাপা হয়নি, ছাপার সুযোগ ছিল না। 2020 সাল পেরিয়ে 2021 সালে পৌঁছে এখন এটা বুঝতে পারছি যে সমস্যার তীব্রতা, যেটা করোনার জন্য গত বছর হয়েছিল, সেটা এখন অনেকটাই কমেছে। অর্থনৈতিক জীবন, মানুষের জীবনযাত্রা, চলাফেরা অনেকখানি স্বাভাবিক হয়েছে, কিন্তু আমাদের বই পড়া কি স্বাভাবিক হয়েছে? হয়নি।
আজকে 29 তারিখ, বড় ব্যথার সঙ্গে অনুভব করছি যে এই সময়টায় আমাদের লেখকদের, প্রকাশকদের সল্টলেকে বইমেলার ময়দানে থাকার কথা, কিন্তু বইমেলা হয়নি। গভীর অনিশ্চয়তা যে মেলা কবে হবে। ছোটখাটো মেলা অবশ্য হচ্ছে, জেলা বই মেলাগুলো হচ্ছে। কলকাতাতেও এই আজকের দিনেও একটা মেলা চলছে ঋষিকেশ পার্কে। তারপরে আগামী সপ্তাহে 3 তারিখে নন্দন চত্বরে লিটল ম্যাগাজিন মেলা হবে। চেষ্টা হচ্ছে স্বাভাবিকতা ফিরিয়ে আনার, কিন্তু যতই স্বাভাবিক হোক, 2020 আগে অবস্থা কি খুব ভালো ছিল বাংলা প্রকাশনা শিল্পের জন্য, বই পড়ার জন্য? একেবারেই নয়। আমি যেহেতু বই পড়ার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, প্রকাশনা শিল্পের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত, বিভিন্ন মেলায় আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকি, মানুষের সঙ্গে কথা বলি, লক্ষ্য করেছি যে প্রতি বছর বইয়ের বিক্রি ঝপঝপ করে বইয়ের বিক্রি কমছে। কোথায় গিয়ে থামবে আমার জানা নেই। নানা জনে নানা কারণ বলেন। টিভির আকর্ষণ, সোশ্যাল মিডিয়ার আকর্ষণ, নেটে বিনা পয়সায় বই ও পত্রিকা পড়ার সুযোগ, তাহলে আর ছাপা বই কে কিনবে? এ সমস্ত সমস্যা বাস্তব সমস্যা, অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার এক বন্ধু, তিনি ই বইয়ের ব্যবসা করতে শুরু করেছেন। তরুণ বন্ধু বলছি, কারণ সাহিত্য ক্ষেত্রে আমরা সবাই পরস্পরের বন্ধু। তিনি বলেন যে এখনো পর্যন্ত মানুষ কিন্তু হার্ড কপির মায়ার বন্ধনে এখনো জড়িয়ে আছে। তারা ই বুক পড়ে সুখ পায় না। সেই জন্য তিনি খুব অনিশ্চয়তা বোধ করছেন তার ই বইয়ের ব্যবসা নিয়ে। অতএব এটাও বলা যাবে না যে অনলাইন এবং অন্যান্য যে আমি বলি বায়বীয় মিডিয়া, সেগুলোতে সুযোগ থাকায় ছাপা বইয়ের আকর্ষণ কমে গেছে, এ কথাও তো বলা যাবে না। এত বিশাল বাঙালি জনসংখ্যা, অথচ এই সমস্যা। আমি এই সমস্যাটাকে প্রথমে বলছি, এবং আপনারা যে বিষয় নিয়ে কাজ করছেন, আমি এই দুটোকে কিন্তু শেষে মেলাবার চেষ্টা করব। ভাববেন না আমি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছি, তা নয়। কারণ মনে রাখবেন, আমরা ধর্মে যাই হই, আমরা প্রথমে বাঙালি। মোহাম্মদ শহীদুল্লাহর ওই কথাটা কখনো ভুলবেন না আপনারা, যে আমরা হিন্দু হই বা মুসলমান যাই হই, সবার উপরে সত্য আমরা বাঙালি। সুতরাং আমাদের স্বার্থ, আমাদের চিন্তা বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে, সে কথা আমরা অবশ্যই বলবো। এবং সেখানে যে সমস্ত পার্শ্ব সমস্যা আছে, অভ্যন্তরীণ যে সমস্ত সমস্যা আছে, সে সমস্যাগুলো ছোট নয়। হয়তো আপনারা যদি পুরো আমার কথাটা শোনেন, তাহলে দেখবেন যে যে পার্শ্ব সমস্যাগুলো আছে, অভ্যন্তরীণ যে সমস্যাগুলো আছে, বাঙালির মধ্যে যে বিভিন্ন জনগোষ্ঠী, যাকে আপনারা পিছিয়ে পড়া বলছেন, হয়তো তাদের সমস্যার সঙ্গেই এই বৃহত্তর বিপণনগত যে সমস্যা, সেটাও জড়িয়ে আছে। সেটা আমি দেখাতে চেষ্টা করব আপনাদের।
আমাদের এই প্রকাশনা শিল্প একটা দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে, এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে এক বিশাল সংখ্যক মানুষের জীবিকা নির্বাহে সাহায্য করছে এই প্রকাশনা শিল্প। একটা অদ্ভুত পরিস্থিতি, সবাই পারিশ্রমিক পাচ্ছেন। পারিশ্রমিক শুধু পাচ্ছেন না কে? লেখক। পৃথিবীতে বোধহয় এই বাংলা সাহিত্যই একমাত্র, আমি বলবো না, তবে একটা বিরল ধরনের সাহিত্য যেখানে লেখকের পারিশ্রমিক নেই। হাতে গোনা কয়েকজন বাণিজ্যিক লেখক ছাড়া বাকি সকলেই মেনে নিয়েছেন যে সম্মানই নাই পায়, সম্মানটুকু পেলেই হলো। অনেক সময় সেই সম্মানটুকুও পাওয়া যায় না, কারণ আমাদের এই সাহিত্যে প্রাচুর্যের সমস্যা। এত বেশি সংখ্যক লেখক, এত প্রতিযোগিতা, পারস্পরিক অসুয়া, সেই কারণে এটা এই বাংলা সাহিত্যেই একমাত্র দেখতে পাওয়া যায়। অমুকে না লিখলে আরেকজন লিখবে, ফলে লেখকের মূল্য এখানে খুব কম। লেখক পারিশ্রমিক পান না, এটা একটা অসঙ্গতি, অসাম্য, অন্যায়। আমার কথা আলাদা, আমি ঘোষিতভাবে কোনো রয়্যালটি নিই না, লেখার জন্য কোনো পারিশ্রমিক দাবি করি না। এটা তো আমি আমার বিভিন্ন ইন্টারভিউতে আমি বলেছি, আমার প্রকাশকরাও জানেন যে আমি কিছু দাবি করি না। কারণ লেখাকে মানুষ যেমন সমাজ সেবা করে, আপনারা যেমন সমাজ সেবা করেন, আমার লেখাকে আমি সেই সমাজ সেবার অংশ হিসাবেই মনে করেছি। এর থেকে অর্থ উপার্জন করার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু আমি নিই না বলে অন্যরা পাবে না কেন, এই জিনিসটা আমাকে ব্যথা দেয়। এই প্রকাশনা শিল্পে আরেক পক্ষ আছে যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত, তারা হচ্ছে ছোট প্রকাশক। পাঠক বই কেনেন বইয়ের দোকান থেকে, টাকাটা যায় বইয়ের দোকান এর মালিকের পকেটে। প্রকাশক নিজের অর্থে বই ছাপেন, সব বই নয়, কিছু বই তারা নিজের অর্থে ছাপেন। আমার প্রকাশক আমার সমস্ত বই নিজের অর্থে ছেপেছেন। কিন্তু তিনি তো নিজে বই বিক্রি করতে পারবেন না, তাকে নির্ভর করতে হবে বই বিক্রেতার উপর, বইয়ের স্টলের উপর। তার অভিযোগ যে তিনি ঠিক মতো টাকা পান না, বই বিক্রি হচ্ছে কিন্তু তিনি টাকা পাচ্ছেন না। আমার প্রকাশক বলছেন 2017 সালে যে বইটা বিক্রি হয়েছে, যে বই আমি দিয়েছি 2017 সালে বিক্রি হয়ে গেছে, আমি টাকা পাচ্ছি না। ফলে এই যে কোনো পরিস্থিতিতে যদি ক্রমাগত অন্যায় চলতে থাকে তাহলে সেখানে স্বাভাবিকতা আসতে পারে না। বাংলা প্রকাশনা শিল্পে এই ব্যাপারটা ঘটছে। লেখকদের অবশ্য খুব বেশি অভিযোগ নেই, কিন্তু প্রকাশকদের অভিযোগ আছে। প্রথমত বই বিক্রি হয় না, দ্বিতীয়ত বই বিক্রি হলে সেই বইয়ের দাম তারা ঠিক মতো পান না বিক্রেতাদের কাছ থেকে। এই অবস্থায়, কারণ বাংলা সাহিত্য তো দাঁড়িয়ে আছে এই প্রকাশনা শিল্পের উপর, যদি প্রকাশক না থাকে আপনারা ভাবতে পারেন সাহিত্য কি বাঁচবে? সুতরাং এটা একটা খুব বড় সমস্যা। কিন্তু এই সমস্যা কি মেটানো যায় না? আমি একটা অনুমান করছি যে প্রতি বছর, আমার এই অনুমান মোটামুটি
আমার পর্যবেক্ষণ ভিত্তিক এবং আমার পর্যবেক্ষণ নিবিড় এবং গভীর, অহংকার করছি না। প্রতি বছর আমার অনুমান 3000 নতুন বই প্রকাশিত হয়। এই 3000-এর মধ্যে ধরে নেওয়া যায় যে 2000 বই লেখকের নিজের মানসিক তৃপ্তির জন্য তার নিজের পয়সাতেই ছাপা। আমাদের এখানে এখন বেশিরভাগ বই লেখকের নিজের পয়সায় ছাপা হয়। একদিকে লেখক লিখে পয়সা পান না, আরেকদিকে বই ছাপাতে হলে তাকে নিজের গ্যাটের কড়ি খরচ করতে হয়। কি অদ্ভুত ব্যবস্থা! তা ধরুন এই 3000 বইয়ের মধ্যে 2000 বই যেটা লেখক নিজের অহং তৃপ্তির জন্য, মানসিক তৃপ্তির জন্য, নিজের লেখা যা তার সন্তান তুল্য, তা যাতে দিনের আলো দেখে, পাঠক পায়, তার জন্য তিনি নিজের খরচে ছাপছেন। ধরে নেওয়া যায় এবং তিনি এই বইগুলো অধিকাংশ ক্ষেত্রেই বন্ধু বান্ধবদের মধ্যে বিতরণ করেন, শুধু এই আশায় যে তারা পড়বেন। আমি 2000 বই বাদ দিচ্ছি, তাহলে রইল বছরে নতুন বই বেরোচ্ছে 1000। একজন প্রকাশককে খরচ তুলতে হলে এই 1000 বই কিন্তু প্রকাশক নিজের পয়সায় ছাপেন। তাকে খরচ তুলতে হলে ন্যূনতম 200 কপি বই ছাপতে হবে, বিক্রি করতে হবে। 200 কপি বই যদি বিক্রি হয়, আমি হিসেব করে দেখেছি, লেখকের প্রকাশকের খরচ উঠে আসবে। তাহলে 1000 গুণ 200 হচ্ছে 2 লাখ ইউনিট। একটা বইকে একটা একক ধরা হয় যদি, তাহলে 2 লাখ ইউনিট। পশ্চিমবঙ্গে, আমি পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর বাঙালি আছে, আমি শুধু পশ্চিমবঙ্গের কথাই বলছি। পশ্চিমবঙ্গে 2 লাখ শিক্ষিত পরিবার কি নেই যারা এই পণ করবে যে প্রতি বছর আমরা একটা নতুন বই কিনব? 2021 সালে প্রকাশিত একটা বই কিনব। এইরকম 2 লাখ পরিবার, তারা হয়তো অনেকে হয়তো নামী লেখকের বই বহু পরিবার কিনবে, সেটাও হতে পারে। এবং শুধু 2 লাখ কেন, আমাদের শিক্ষিত বাঙালি সংখ্যা 2 লাখের তো অনেক বেশি। শুধু যদি আমি স্নাতক এবং স্নাতকোত্তর ধরি, তাহলে আমার মনে হয় অন্তত 25-30 লাখ হবে, তার চেয়েও বেশি হতে পারে। তো তাদের মধ্যে কি এমন 2 লাখ 3 লাখ পরিবার হবে না যারা প্রতি বছর একটা নতুন বই কিনবে? এবং একটা নতুন বই কিনলেই কিন্তু প্রকাশনা শিল্প বেঁচে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে তারা বই কিনবেন কেন? দয়া করে কোনো সমস্যাকে সমাধান করা যায় না। শুধু চ্যারিটি দিয়ে কিন্তু সমাজকে উদ্ধার করা যায় না। তারা কিনবেন এই জন্য যে একটা বই হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, একটা বিনিয়োগ। বাড়িতে যদি একটি বই থাকে, আমি ওই জন্য পরিবারের কথা বলেছি, বড়রা যেমন পড়বে, ছোটরাও তেমনি পড়বে, তাদের ভবিষ্যৎ তৈরি হবে। শিশুরা স্কুল কলেজের বই পড়ে মুখস্থ করার জন্য, বাধ্য হয়ে পরীক্ষায় পাশ করার জন্য, চাকরি পাওয়ার জন্য। কিন্তু স্কুল কলেজের বইয়ের বাইরের যে বই, সে বই তারা পড়ে আগ্রহে। বাড়িতে যদি 100 বই থাকে,
সব বই সে হয়তো পড়বে না, কিন্তু তার নিজের পছন্দের একটা বই সে হয়তো বেছে নেবে, 2টো বই, 10টা বই সে বেছে নেবে। সেই বই তাকে জীবনের একটা দিশা দিতে পারবে। শুধু পরীক্ষা পাশ করে কিন্তু উপযুক্ত মানুষ হওয়া সম্ভব হয় না। তার যদি একটা জীবনবোধ গড়ে দিতে হয়, একটা নিজস্ব দর্শন যদি তৈরি করতে হয়, যদি তাকে সুনাগরিক হতে হয়, তাহলে কিন্তু তাকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের বইও পড়তে হবে। সুতরাং জানি না কতজন শুনছেন এবং আপনারা আজকের এই আলোচনাকে রেকর্ড করে ইউটিউবে দেবেন কিনা জানি না। যদি দেন তাহলে ভবিষ্যতের দর্শকরা, শ্রোতারা, আমি চাইবো যে তারা এটাকে একটা স্লোগানে পরিণত করুন, যে প্রতিটি শিক্ষিত পরিবার বছরে একটি নতুন, অন্তত একটি, আমরা চাইবো একটি নয় অনেকগুলি, কিন্তু অন্তত একটি নতুন বই কিনুন। পুরনো বইও কিনবে, সঙ্গে অন্তত একটি নতুন বই কিনুন। এটাকে একটা স্লোগানে পরিণত করুন। উল্টো ভাবে বলতে গেলে, যে পরিবার বছরে অন্তত একটিও নতুন বই কেনে না, সে পরিবার প্রকৃত শিক্ষিত পরিবার নয়। অবশ্য এটা নেতিবাচক কথা আমি বলতে চাই না, ইতিবাচক স্লোগান একটা, একে স্লোগানে পরিণত করুন। আমরা চাই বাংলা প্রকাশনা শিল্প যদি বাঁচে, তাহলে বাংলা সাহিত্য বাঁচবে। এইবার আমি যাচ্ছি একটা প্রশ্ন, যে প্রশ্ন আমাকে বিভিন্ন সময়ে বিদ্ধ করেছে, কিন্তু আমি ঠিক উত্তর পাইনি। এবং আমার ধারণা এই প্রশ্ন নিয়ে আমার আগে কেউ ভাবেননি। দেখুন, আমি কিন্তু অহংকারের কথা বলছি না, যেটা ঘটনা তাই বলছি। আমরা সবসময় শুনি বাঙালিকে গর্ব করতে, যে বাঙালি সংস্কৃতি প্রেমী জাতি, সাহিত্য প্রিয় জাতি। সারা ভারতের মধ্যে বাঙালি কিন্তু সাহিত্য সংস্কৃতিতে সবচেয়ে অগ্রগামী জাতি। কলকাতাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার উল্টো চিত্র দেখি। কেন দেখি জনসাধারণের বিশাল বিশাল অংশ তারা খবরই রাখে না সাহিত্যের বইয়ের, তারা লেখকদের নামই জানে না। তারা হয়তো টিভির একটা ছোটখাটো সিরিয়াল অভিনেতা অভিনেত্রীর নাম জানবে, কিন্তু একজন বাংলা সাহিত্যের একজন পরিণত লেখকের নাম তারা জানবে না। তারা লিটল ম্যাগাজিন কি তার খোঁজ রাখে না, যে অজস্র, আমার ধারণা অন্তত 2000 লিটল ম্যাগাজিন আছে পশ্চিমবঙ্গে যারা নিয়মিত পত্রিকা বার করেন। এই ধরনের কোন লিটল ম্যাগাজিন তারা পড়েও দেখে না। এরপরেও কি বাঙালির এই দাবি টেকে যে বাঙালি সংস্কৃত প্রেমী জাতি? তাহলে কোন বাঙালি সংস্কৃতি প্রেমী? একেবারে ভুল নয় কথাটা। বইমেলাতে যে বিশাল ভিড় হয় সারা ভারতে, কোথাও তো তা হয় না। কিন্তু শুধু যদি বইমেলার ভিড়ের কথাটাই ভাবি, 25 লাখ মানুষ, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 8 কোটি, তার কত শতাংশ? তাহলে কথাটাকে আমাকে শুধরে বলতে হয় যে বাঙালির একটা মুষ্টিমেয় অংশ, মুষ্টিমেয়ই বলছি, হয়তো সেই 25 লাখই, যদিও অভিযোগ হচ্ছে এই 25 লাখ সবাই কিন্তু বই কিনতে চান না। অর্ধেকের বেশি সেখানে একটু ঘোরাঘুরি করে আনন্দ পেতে যান,
অনেকেই নাকি বইমেলার খাওয়া খুব পছন্দ করেন, আড্ডা ইত্যাদি। নিষ্ক্রমণের যে দ্বারটি আছে সেখানে দাঁড়িয়ে দেখা যাবে খুব কম জনেরই হাতে বই আছে, বইমেলা থেকে বই কিনে বেরোচ্ছেন। তবু যদি ধরে নিই এই 25 লাখ হচ্ছেন প্রকৃত সংস্কৃতি প্রেমী, সাহিত্য প্রেমী মানুষ, 8 কোটির কত শতাংশ? তাহলে এটা বলতেই হবে যে বাঙালি একাংশ সংস্কৃতি প্রেমী, সাহিত্য প্রেমী। দেখুন, পেটে ভাত না থাকলে, জীবিকা না থাকলে, নিশ্চিত জীবিকা না থাকলে, নিশ্চিত আয় না থাকলে সাহিত্য প্রেম, সংস্কৃতি প্রেম এসব কিছুই টেকে না। একটা বিশাল অংশের মানুষ, যাদেরকে আপনারা পিছিয়ে পড়া মানুষ বলছেন, তারা কিন্তু এই দৈনন্দিন নানা সমস্যায় এত দুর্দশাগ্রস্ত যে আমি যদি তাদেরকে বলি যে বছরে একটা নতুন বই কিনুন আপনারা, সেটা একটা অত্যাচার বলে মনে হবে, অত্যন্ত করুণ শোনাবে আমার সেই আবেদন। তাদের দিক থেকে, আমার দিক থেকে নয়। এই বিশাল অংশ বাঙালির, তারা কিন্তু সাহিত্য সংস্কৃতি থেকে বঞ্চিত। কেন বঞ্চিত? তার কারণ তারা অনেকেই সুশিক্ষা থেকে বঞ্চিত। তাদেরকে সাহিত্যে তাদের যদি নিশ্চিত আয়ও থাকে, তারা যদি ধনীও হন, এবং ওই শ্রেণীর, ওই সমাজের, ওই পিছিয়ে পড়া সমাজের মানুষরা, সাহিত্যে তাদের রুচি নেই। রুচি থাকলে তবে তো বই কিনবে। সাহিত্যে কেন রুচি নেই তাদের? বাঙালির যে পরিসংখ্যান, আপনারা যদি একটু তার দিকে তাকান, পশ্চিমবঙ্গের জনসংখ্যার কত শতাংশ মুসলমান? 2011 সালের জনগণনা অনুযায়ী 27% মুসলমান। কিন্তু এখন শুনবেন একের প্রকাশ্যে খোলাখুলি বহু বিখ্যাত মানুষ, যাদের টিভিতে ছবি টবিও দেখা যায়, তারাও লেখালেখি করেন যারা, তারাও বলে বেড়াচ্ছেন 30%, 33% মুসলমান। খুব বিরক্তিকর কথা। কি করে তারা জানলেন? এখনো তো 2021-এর জনগণনা শুরুই হয়নি। দেখুন, আমি একটা কথা বলি, সংখ্যা বৃদ্ধিতে গৌরব নেই, গৌরব আছে কৃতিত্বে। আমার মনে পড়ছে সৈয়দ ওয়ালিউল্লাহর একটি বই, উপন্যাস আছে, চাঁদের অমাবস্যা। সৈয়দ ওয়ালিউল্লাহ একটু ব্যঙ্গ করেই বলেছেন যে ওই উপন্যাসে দাদা সাহেব বলে একজন চরিত্র আছে, একটা বৃদ্ধ মানুষের। তিনি কোনো ছোটখাটো পত্রিকায় পড়েছেন যে আমেরিকার কালো মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে। খবরটা পড়েই তিনি গ্রামের মানুষদের, গরিব দুঃখীদের ডেকে তিনি একটা ভোজ দিতেন। মানে সংখ্যা বৃদ্ধিতেই আনন্দ, আমাদের অনেকেরই সংখ্যা বৃদ্ধিতে আনন্দ। পার্সিদের সংখ্যা কতটা? আমার তো ধারণা 10 লাখের বেশি হবে না। একবার তাকিয়ে দেখুন তাদের কৃতিত্বের দিকে। এই যে সংস্থাটি আমাদেরকে করোনার প্রতিষেধক যোগাচ্ছে, তার মালিক আদার পুনাওয়ালা কে? তিনি একজন পার্সি। পার্সিরা কৃতিত্বে উজ্জ্বল, জনসংখ্যায় অত্যন্ত কম হয়েও।
সেই জন্য সংখ্যা বড় কথা নয়, সংখ্যা হচ্ছে কৃতিত্ব। আমাদেরকে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের মধ্যে এই কৃতি মানুষ তৈরি করতে হবে, তাদের মধ্যে সাহিত্যের রুচি আনতে হবে। 27% যদি মুসলমান হয়, তাহলে অন্য পিছিয়ে পড়া মানুষও তো আছেন এখানে, তফসিলি মানুষ। আমি উপজাতির কথা বলছি না, আমি তফসিলির কথা বলছি। তাদের সংখ্যা আমার ধারণা 23%, ধারণা নয়, আমি একদম খাঁটি কথাই বলছি, 23.51%। তাহলে 50% তো হয়ে গেল মুসলমান আর তফসিলি, তার সঙ্গে যোগ করুন উপজাতি 5.8%, তাহলে হয়ে গেল 56%। এই 56% মানুষদেরকে যদি পিছিয়ে পড়া ধরি, তাহলে তো বলতে হবে যে বাঙালির বৃহত্তর অংশই এতটাই পিছিয়ে আছে, শিক্ষা, জ্ঞান ও সাহিত্যের আলো তাদের উপর পর্যাপ্ত পরিমাণে পড়েনি। আর যদি পড়তো তাহলে কি হতো? তাহলে আজ আমাদের কি ভাবতে হতো যে একটা প্রকাশনার 200 কপি বইও বিক্রি হবে না কেন? ভেবে দেখুন, এই 56% উপজাতিরাও কিন্তু এখন বাংলাই পড়ছেন, তাদের নিজেদের আলাদা মাতৃভাষা আছে অবশ্যই, সেটাকে আমরা সম্মান করি, কিন্তু বাধ্য হয়ে, যেমন আমরা বাঙালির ছেলেরা ইংরেজি পড়ছে, তেমনি তাদের ছেলেরাও বাংলা পড়ছে। তাহলে এই 56%-এর সঙ্গে যারা প্রিভিলেজড অর্থাৎ সুবিধাভোগী, তাদেরকে যদি আমি যোগ করি, তাহলে একটা বিশাল সংখ্যা হয়ে যাবে। এবং তারা যদি সকলে, কল্পনা করুন, তারা যদি সকলেই সমভাবে উন্নত হয়, তাহলে শুধু প্রকাশনা শিল্প নয়, সমস্ত ধরনের শিল্প, বাজার, সবকিছুরই কতখানি উন্নতি হতে পারে। আমি কিন্তু এইভাবেই দেখতে ভালোবাসি, পছন্দ করি। পিছিয়ে পড়ার সমস্যার কথাই যদি শুধু আমি বলবো, তাহলে পিছিয়ে পড়া কি পাবে? পাবে কিছু সান্ত্বনা, প্রকৃত উন্নতি তাদের হবে না। প্রকৃত উন্নতি তখনই হবে যখন সুবিধাভোগীরা এবং এই যে বৃহত্তর সমাজ, ক্ষমতাবান সমাজ, তারা যদি মনে করে যে এদের উন্নতি হলে আমরা আরো উন্নতি করব। এরা যদি উন্নত হয়, এরা যদি শিক্ষিত হয়, এদের যদি সাহিত্য রুচি তৈরি হয়, এদের মধ্যে ছেলেরা যদি লেখালেখি শুরু করে, তাহলে এরা আমাদেরও বই পড়বে, আমাদের বইয়েরও বিক্রি হবে। এই বোধটা অবশ্য থাকা উচিত নয়। আমরা এবং ওরা, এই বোধটা যদি মিশে যায় এবং সমগ্র বাঙালি হিসেবেই যদি দেখা যায়, যদি তারা বুঝতে পারেন, যারা সুবিধাভোগী, তারা যদি বুঝতে পারেন যে আমরা যে অবস্থায় আছি সেটাকে যথেষ্ট উন্নত অবস্থা নয়, তারা আনুপাতিকভাবে হয়তো পিছিয়ে পড়াদের চেয়ে অগ্রসর আছেন, কিন্তু যদি তাদের তুলনা করা যায় অন্যান্য উন্নত সমাজের সঙ্গে, তাহলে দেখা যাবে তারাও আসলে কিন্তু পিছিয়ে পড়া। পিছিয়ে পড়াটা কেউ একজন বলেছিলেন যে এটা একটা আপেক্ষিক শব্দ। সুতরাং পিছিয়ে পড়াদের সমস্যা শুধু পিছিয়ে পড়াদের সমস্যা নয়, এটা কিন্তু সমগ্র দেশ, রাজ্য এবং সমাজের সমস্যা। এটাকে বারে বারে বলতে হবে। বারে বারে বললে কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করবে যে যারা পিছিয়ে আছে তাদের পিছিয়ে পড়া। হ্যাঁ, কেউ কিছু বলছেন? আমি কি একটু বেশি হয়তো সময় নিলাম নাকি? না স্যার, আপনি কন্টিনিউ করেন।
আমি কন্টিনিউ করব। আপনাদের কিরকম লাগছে? আচ্ছা, আমি কিন্তু স্যার ভালো লাগছে, স্যার ভালো লাগছে। আচ্ছা, আমি কিন্তু প্রশ্ন চাইবো। আমি একটু পরেই শেষ করব এবং আমি কিন্তু প্রশ্ন চাইবো। আচ্ছা, এবারে দেখুন, আমি যখন বলি অনুপাতহীনতার কথা বলি, আসলে আমাদের চোখটাকে এইভাবেই তৈরি করতে হবে যে আমরা যদি শুধু নিজেদেরকে যে উপগোষ্ঠীর মধ্যে আমরা আছি সেই উপগোষ্ঠীর মানুষ হিসেবে মনে করি, তাহলে কিন্তু সমস্যা হবে এবং আমরা অসুবিধায় পড়ব। আমি একটু অন্যভাবে দেখাই যে এই পিছিয়ে পড়া শুধু ধর্ম বা সম্প্রদায়গত নয়, এই পিছিয়ে পড়াটা কিন্তু অঞ্চলগত ভাবেও। পশ্চিমবঙ্গের মধ্যেই অঞ্চলগুলো ভীষণভাবে পিছিয়ে আছে, গ্রাম, জেলা, মফস্বল। বেশিরভাগ সাহিত্য সৃষ্টি হচ্ছে, বেশিরভাগ লেখক শহুরে, কলকাতায়। আমাদের বই পড়া একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ। সাহিত্যের বই আপনি যদি গ্রামে, জেলা তো দূরের কথা, যদি কলকাতাতেই খিদিরপুরে কেউ এসে যদি খুঁজতে শুরু করেন যে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অমুক বই কিনবো, বোধহয় একটাও দোকান পাবেন না। যদিও একটা ভীষণভাবে একটা বাণিজ্যিক এলাকায় খিদিরপুর, আমি যেখানে বাস করি, সেখানে সেই বই পাবেন না। সুতরাং আঞ্চলিকও কিন্তু একটা পশ্চাৎপদতা আছে। আর এই অঞ্চলটা কিন্তু আমি বলছি শুধু পশ্চিমবঙ্গের মধ্যেই নয়। আচ্ছা, আমরা কি কখনো এই কথাটা ভেবে দেখেছি যে সারা ভারতবর্ষে কত বাঙালি আছে? অনেকেই জানেন, সারা ভারতবর্ষে, এটা সেন্সাসের ফিগার, সারা ভারতবর্ষে 12 কোটি বাঙালি আছেন। আমি কি ভুল বললাম? দেখি একটু, এখানেই তো 8 কোটি, হ্যাঁ 10 কোটি, 12 কোটি নয়, 2 কোটি বাংলার বাইরে। সারা ভারতে 10 কোটি বঙ্গভাষী মানুষ আছেন, তার মধ্যে 2 কোটি পশ্চিমবঙ্গের বাইরে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে 1 জন বাংলার বাইরে। 20%, সংখ্যাটা কিন্তু খুব কম নয়। এবং এরা অসম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এই 3 রাজ্যে সবচেয়ে বেশি আছে। এই 3 রাজ্যে বাংলা সাহিত্যের কি অবস্থা, সেখানকার প্রকাশনার কি অবস্থা? আপনাদের মধ্যে অনেক অধ্যাপকও আছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি কোনো খবর পান যে অসম থেকে খুব ভালো কোনো উপন্যাস গত 5 বছরের মধ্যে বেরিয়েছে, যেটাকে কলকাতার মানুষ এখানে অজস্র সরবরাহ ভালো উপন্যাস, ভালো বইয়ের, তারা মনে করবেন আবশ্যিক যে অসমের গৌহাটির একজন লেখকের বই আমাদের অবশ্যই পড়া দরকার, কারণ এই বইটি কিন্তু বাংলা ভাষার একটা অসাধারণ সৃষ্টি। পেয়েছেন গত 5 বছরে এরকম কোনো খবর? অসম থেকে, ঝাড়খণ্ড থেকে, ত্রিপুরা থেকে পেয়েছেন এরকম কোনো খবর? বাংলা সাহিত্যে তারা তেমন অবদান রাখতে পারছেন না। ঠিক একইভাবে, ঠিক যেমন মুসলমানদের সংখ্যা 27%, অর্থাৎ প্রতি 4 জনে 1 জন, প্রতি 4 জন বাঙালির 1 জন। ইনফ্যাক্ট যদি আমি বাঙালির সংখ্যাটাই ধরি, তাহলে কিন্তু দেখা যাবে যে বাঙালির মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 29%। তা হোক, তবু যদি ধরি 4 জনে 1 জন হচ্ছে মুসলমান, যেমন 5 জনে 1 জন হচ্ছে অসম, ত্রিপুরা, ঝাড়খণ্ডের। তো এটা একটা বিশাল অংশ। এদের কাছ থেকে সাহিত্যে কি অবদান পাওয়া যাচ্ছে?
যেমন পাওয়া যাচ্ছে না বহির্বঙ্গ থেকে, তেমনি মুসলমান সম্প্রদায়, এই বিশাল মুসলমান সম্প্রদায়, তাদের কাছ থেকে আমরা বাংলা সাহিত্য আনুপাতিকভাবে সেই অবদানটা পাচ্ছে না। শুধু বাংলা সাহিত্যই বা বলি কেন, শিল্প সাহিত্যের সমস্ত ক্ষেত্রে আনুপাতিক, জনসংখ্যার আনুপাতিক, যে জনসংখ্যা নিয়ে এত গর্ব করি আমরা, যে 27 থেকে 30 হয়ে গেল অমুক তমুক, যেটুকু আছে তার আনুপাতিক উপস্থিতি আমাদের কোথায়? যে কোনো ক্ষেত্রে দেখুন, তবু বাংলা সাহিত্যে 2-4টে নাম শোনা যায়। আপনি ফাইন আর্টসে যান, শিল্পকলায়, কেন নেই? ছবি আঁকা পাপ? ছবি আঁকা যদি পাপ হতো তাহলে মকবুল ফিদা হোসেনের মতো এবং আরো অনেক, আকবর পাদামসি, আরো অনেকেই আছেন, পাকিস্তানেও আছেন, সারা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে বড় বড় শিল্পী বাস করেন, আছেন। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিন দেখতে পাই না তো যে একাডেমি অফ ফাইন আর্টসে কোনো মুসলমান শিল্পীর একক প্রদর্শনী হচ্ছে। আমি ঈশা মোহাম্মদ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, ঈশা মোহাম্মদ সাহেবই আমাদের কাছে জলজান্ত একটি মানুষ কলকাতায় আছেন, যিনি একটা বড় মাপের মুসলমান শিল্পী এবং আর্ট কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি দীর্ঘ সময় আর্ট কলেজে পড়িয়েছেন, আপনি কটা মুসলমান ছাত্র পেয়েছেন? তিনি আমাকে বলেছেন, হাতে গোনা 3-4টি ছাত্রের নাম বললেন যে আমি তাদের পেয়েছিলাম, তাদের মধ্যে কেউ কেউ আবার কোর্স সম্পূর্ণ করেননি। আপনি টালিগঞ্জের সিনেমা পাড়ায় চলে যান, বোম্বে সিনেমা, মুসলমান অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়ক, সঙ্গীত পরিচালক, জনসংখ্যার অনুপাতের বেশি তাদের উপস্থিতি। কি করে সম্ভব হচ্ছে? একই তো মুসলমান, একই ধর্ম ইসলাম, কি করে সম্ভব হচ্ছে বোম্বেতে আর সম্ভব হচ্ছে না বাংলায়? কেন নেই উপস্থিতি? ব্যথা দেয় না? এ ব্যথা তো সবার বুকেই জাগা উচিত। এ ব্যথা সচেতন মুসলমানদের, শিক্ষিত মুসলমানদের বুকে যেমন জাগা উচিত, তেমনি অমুসলমানদের বুকে জাগা উচিত। তারা কি একবারও ভাবেন না যে কেন নেই আমাদের প্রতিবেশীরা আমাদের পাশে, আমাদের সৃষ্টিকর্মে তারা কেন আমাদের সঙ্গী হতে পারছেন না? কি করলে তাদেরকে টেনে আনা যায়? আমি বারবার বলছি, এই সমস্যাটা হচ্ছে সামগ্রিক সমস্যা, জাতির সমস্যা। কোন জাতির? মুসলমান জাতির নয়, আদিবাসী জাতির নয়। এ সমস্যা হচ্ছে বাঙালি জাতির সমস্যা। সুতরাং এইটাই হচ্ছে আজকের দিনে একটা বৃহত্তর সমস্যা বাঙালি জাতির। বাঙালি জাতির একটা সার্বিক অবক্ষয় এবং পতন চলছে। বললে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যারা একটু ভাবেন তারা স্বীকার করবেন যে সত্যি শুধু মুসলমানরাই যে পিছিয়ে গেছে তা নয়, গোটা বাঙালি জাতি নানা দিক থেকে পিছিয়ে পড়ছে। আজকে বাঙালি জাতিকে শক্তিশালী করতে হলে বাঙালি জাতির সমগ্র অংশের বিকাশ চাই। বেশি বিকাশ চাই কাদের? যারা বেশি পিছিয়ে আছে। এটা হলে উপকার পৌঁছবে সর্বত্রই। একটা শরীরের শুধু যদি বিশেষ অংশে রক্ত চলাচল হয় আর বাকি অংশে যদি রক্ত চলাচল না হয়, তাহলে তো সেই শরীর অসুস্থ হয়েই পড়বে, আর সেটা হচ্ছে।
এটা আমাদের দেখতে হবে। একটা জিনিস, আমরা অনেক কথা বলি কিন্তু বিচার করে দেখি না যে সেটা ঠিক কিনা। একটা কথা খুব শোনা যায় যে দেশভাগের পরে এখানে যত শিক্ষিত মানুষ ছিলেন, বড় বড় লেখকরা ছিলেন, চিন্তাবিদরা ছিলেন, তারা সকলেই পাকিস্তান চলে যাওয়ার ফলে দেশভাগের প্রথম কয়েক দশক এখানে একটা শূন্যতা বিরাজ করেছে। কথাটা ভাবলে আমার যেমন দুঃখ হয় তেমনি হাসিও পায়। আজকের দিনে মুসলমান লেখকদের উপস্থিতি যদি আমি দেখি তাহলে আমি ভাবি যে দিনগুলোকে বলা হচ্ছে যে খুব নিঃস্ব সময় ছিল মুসলমানদের জন্য, সেই সময়টাকেই আপনাদের মনে হবে তখন সোনার সময়। 50-এর দশকে, 60-এর দশকে আমি আপনাদের কয়েকটা নাম পড়ে শোনাচ্ছি যে কারা কারা আমাদের মধ্যে ছিলেন এই মুসলমানদের মধ্যেও। সৈয়দ মুস্তফা আলী, আবু সঈদ আইয়ুব, কাজী আব্দুল ওদুদ, রেজাউল করিম, হুমায়ুন কবির, গোলাম কুদ্দুস, সৈয়দ মুস্তফা সিরাজ, আব্দুল জব্বার। প্রত্যেকটা নাম একবার ভেবে দেখুন আর আমাকে বলুন এদের এক একজনের তুল্য একজনও কি এই মুহূর্তে বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে আছেন? নিশ্চুপ থাকতে হবে। 2018 সালে কয়েকজন অত্যন্ত প্রতিভাবান মুসলমান কথাশিল্পী, প্রাবন্ধিক এবং সম্প্রতি একজন কবি মারা গেছেন। আফসার আহমেদ সোহরাব হোসেনকে আমরা হারিয়েছি অকালে অসময়ে। কলিম খান মারা গেছেন, সম্প্রতি মারা গেছেন নাসের হোসেন। আমি মুসলমান পত্র পত্রিকা বা মুসলমান শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও কোনো আলোচনা সভায় গেলে আমি একটা কথা বলি যা শুনে অনেকে খারাপ লাগে, যে দৃশ্যটা খালি হয়ে যাচ্ছে। বেদনার সঙ্গেই বলি, দৃশ্যটা খালি হয়ে যাচ্ছে। যারা চলে যাচ্ছেন তাদের শূন্যস্থান পূরণ হচ্ছে না। সৈয়দ মুস্তফা সিরাজের তুল্য একজন ব্যক্তিত্ব মুসলিম লেখকদের মধ্যে আবার কবে আসবে জানি না। মুস্তফা আলীর মতো তো সাধনা করতে হয়, একটা জাতিকে সাধনা করতে হয়, তবেই সৈয়দ মুস্তফা আলীর মতো একজন ব্যক্তিত্ব, আবু সাঈদ আইয়ুবের মতো একজন ব্যক্তিত্ব উঠে আসে। সুতরাং অবস্থা খুবই দুরূহ, অসহনীয়। আচ্ছা, আপনাদের হয়তো জানি না, একটু হয়তো আপনারা অস্থির বোধ করছেন যে দীর্ঘক্ষণ ধরে আমি শুধু সমস্যার কথাই বলে যাচ্ছি, কোন উপশমের কথা আমি এতক্ষণ বলিনি। 2-4টে কথা বলেছি যে বইয়ের বিক্রি কিভাবে বাড়ানো যায়, প্রকাশনা শিল্পকে বাঁচানো যায়, বা সামগ্রিক বাঙালি জাতির উন্নতির মধ্য দিয়ে মুসলমানকেও সঙ্গে করে নেওয়া যায় সেই উন্নতির, বা ও আদিবাসীকেও সেই উন্নতির, তফসিলি জাতিকে সেই উন্নতির শরিক করে নেওয়া যায়, সে সমস্ত কথা ইতিবাচক চোখ দিয়েই আমি বলেছি, একথা স্বীকার করবেন নিশ্চয়ই। এবার আমি কতগুলো পরিকল্পনার কথা বলি। আমাকে কি আরো কিছুটা সময় দেবেন আপনারা? শুনছেন? হ্যাঁ স্যার, আপনি বলুন। continue আরো কিছুটা কথা বলে আমি শেষ করব। কিছুটা কথা বলে এবারে কিন্তু সব সুন্দর সুন্দর কথা বলবো। আগের কথাগুলো অসুন্দর কিনা আপনারাই বিচার করবেন। আচ্ছা, দেখুন, 80-র দশক থেকে মিশন স্কুলের আন্দোলন শুরু হয়েছে। বলা যেতে পারে দেশভাগের পরে
মুসলিম সম্প্রদায়ের আত্মবিকাশের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে এই মিশন স্কুলগুলি, কোনো সন্দেহ নেই। প্রচুর মুসলমান ডাক্তার, মুসলমান ইঞ্জিনিয়ার, বেশ কিছু মুসলমান অফিসার এই মিশন স্কুলগুলির অবদানে প্রতিষ্ঠা পেয়েছে। এটাকে আমি খোলা মনে উচ্চ কণ্ঠে স্বীকৃতি জানাই। আমাকে অবশ্য এরা কেউ বিশেষ ডাকেন না, আর এখন ডাকলে আর যেতেও পারবো না, চোখেও দেখতে পাই না। আর তাছাড়া করোনার পর থেকে তো বাড়িতেই বসে গেছি। তবে দু একবার যারা ডেকেছেন আমাকে, আল আমিন মিশনের কাছে আমি কৃতজ্ঞ যে তারা একবার আমাকে ডেকেছিলেন এবং আমাকে খুব একটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। সাধারণত ওরা বিভিন্ন অনুষ্ঠানে বহু বক্তাকেই ডাকেন, সেদিন কি মতলবে আমি জানি না, রবীন্দ্র নজরুল জয়ন্তীতে ওরা শুধু একজনই বক্তা রাখলেন, সেটা আমাকে। এবং একবার ছাত্রদের সামনে, একবার ছাত্রীদের সামনে আমাকে ঘন্টাখানেক বলতে হলো আর কি। এবং আমি সবসময় উপভোগ করি ছোটদের সঙ্গ। ফ্রন্ট পেজ একাডেমি, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে অনেকবার সম্মান দিয়েছেন, একবার নয় একাধিকবার তারা আমাকে সম্মান দিয়েছেন, সম্মানের সঙ্গে নিয়ে গেছেন। ওখানে আমি বেশ কিছু সভা করেছি, আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন তারা। সেখানেও গিয়েও কিন্তু আমি তাদের বলি যে ওয়ার্কশপ করুন। আপনারা তো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার কারখানা তৈরি করে ফেলেছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার আছে। মুসলমান সম্প্রদায়ের আর্থিক সাচ্ছল্যের অত্যন্ত দরকার আছে। অবশ্যই এই কাজটা আপনারা করবেন, করে যান। তো সেই সঙ্গে একটু তাদের সাহিত্য সংস্কৃতি, লেখালেখি, ছবি আঁকা, এ সমস্ত ব্যাপারে আগ্রহ তৈরি হোক। বাংলা সাহিত্যে প্রচুর চিকিৎসক লেখক আছেন, ইঞ্জিনিয়ার লেখক আছেন, বিভিন্ন পেশার মানুষ বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন বিভিন্ন সময়। সুতরাং তারা ডাক্তারি পড়বে বলে, ইঞ্জিনিয়ার হবে বলে সাহিত্যের পাঠ নেবে না। মানে আমি একাডেমিক পাঠের বাইরে বলছি। তারা লেখালেখির দিকে তাদের উৎসাহ দেওয়া হবে না, এটার তো কোনো কারণ নেই। আমি বলি স্কুলে যে সময়টা একটু হালকা থাকে, যে সময়টা চাপ একটু কম থাকে, সে সময়ে আপনারা ওয়ার্কশপ করুন না। যাদের একটু ঝোঁক আছে তাদেরকে নিয়ে। আধুনিক কবিতা কি, এখনো পর্যন্ত অধিকাংশ বাঙালি মনে করেন যে মিল দেওয়া সেই পুরোনো দিনের কুমুদরঞ্জন মল্লিকের সেই কবিতা, সেই পুরোনো দিনের সেই সব কবিতা, সেটাই হচ্ছে কবিতা, মিল দিলেই কবিতা হয়। আধুনিক কবিতা কি, সেই বোধটা শিশুদের মধ্যে জাগানো দরকার ওয়ার্কশপের মাধ্যমে। গল্প লেখা মানে শুধু রূপকথার গল্প যেরকম সেই রকম গল্প নয়, গল্প কিভাবে হয় সেটার একটা ওয়ার্কশপ হোক। দু একজন শুনে প্রস্তাবটাকে খুব মনে করেছেন যে একটা ভালো উত্তম প্রস্তাব, স্বীকারও করেছেন, কিন্তু সে ধরনের কোনো চেষ্টা হয়নি। অন্তত আমি জানতে পারিনি যে এই ধরনের কোনো চেষ্টা হয়েছে এই মিশন স্কুলগুলিতে মুসলমান শিশুদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। হয়নি। আমি আপনাদের দুটো ঘটনা বলবো যে এই বাচ্চাদের যে কত আগ্রহ, কত জানার শখ, একটু সুযোগ পেলেই তারা এদিকে ঝুঁকে পড়তে পারে, তা আমি দুটি প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্য দিয়ে জেনেছি। একটা হলো
সুবেদ আলী ইনস্টিটিউশন আপনারা জানেন, আঁকড়ায় সুবেদ আলী ইনস্টিটিউশন। তো সুবেদ আলী ইনস্টিটিউশনে ওখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন দীর্ঘ সময় ধরে, তিনি আমার অনুরাগী। কবে 1999 সালে নজরুল জয়ন্তীর সময় আমি বোধহয় বাচ্চাদেরকে বলেছিলাম যে তোমাদের দেখলে হিংসা হয়, যে তোমাদের সামনে বিশাল সময় পড়ে আছে, তোমরা প্রচুর পড়াশোনা করতে পারবে, আর আমার সময় কমে যাচ্ছে, আমি যা চাই তা পড়তে পারবো না, বাড়িতে যত বই আছে সব তাও পড়তে পারি না। উনি বললেন, আমি কিন্তু আপনার এই কথাটা প্রায় ওদেরকে বলি যে তোরা ভাগ্যবান, কারণ তোরা শিশু, তোদের সামনে একটা বিশাল সময় পড়ে আছে, তোরা অনেক কিছু করতে পারিস। তা উনি একবার আমাকে ডাকলেন, বললেন যে ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর 4টের সময় 8, 9, 10, 11, 12 এই 5টা শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে, ওখানে 11 আর 12-এ কো এডুকেশন, ছাত্রছাত্রীদের নিয়ে একটা সভা হবে, আপনি বাংলা ভাষা নিয়ে বলবেন। তা আমি গিয়ে দেখি 4টের সময় ঘরটা প্রায় অন্ধকার, এবং ওই ঘরে কোনো সময় আলো জ্বলে না, মাইক্রোফোন তো দূরের কথা, ওখানে কোনো ইলেকট্রিক কানেকশনই নেই। আমি বুঝলাম বিশাল হল ঘর, 5টা শ্রেণী, তার ছাত্রছাত্রীরা সবাই বসেছেন। আমি বুঝলাম আমাকে কক্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে বলতে বলতে হেঁটে যেতে হবে, আবার এদিকে আসতে হবে, আবার যেতে হবে, যাতে সবাই শুনতে পারে। আমি খুব সৌভাগ্যবান যে বাংলা ভাষার মতো এইরকম একটা জটিল বিষয়, বাংলা ভাষা বলতে তো তারপর ইতিহাস এবং অনেক কিছু এসে পড়ে, তো খানিকটা শুষ্ক, অভ্যস্ত কান না হলে শুনতে ভালো লাগে না। তো 2-1 জন হয়তো কথাবার্তা শুরু করেছিল, আমি বললাম তোমাদের কি ভালো লাগছে না? তারপর থেকে আর কেউ কথাবার্তা বলেনি। নিশ্চুপ ঘরের মধ্যে আমি 1 ঘন্টা পায়চারি করতে করতে কথা বললাম। তারপর আমার কথা শেষ হওয়ার পরে আমি যখন বেরিয়ে আসছি বারান্দাতে, কতকগুলো শিশু তাদের শিক্ষককে বলছে, স্যার, আমি ভুলবো না এই কথাটা কোনোদিন, স্যার এইরকম সেমিনার রোজ হলে খুব ভালো হয়। কতখানি আগ্রহী এবং গ্রহিষ্ণু মন ওই আঁকড়া সন্তোষপুর মেটিয়াবুরুজের দর্জি পাড়ার দরিদ্র, পিছিয়ে পড়া বলেন, চরম পিছিয়ে পড়া তারা, সেখানকার এই শিশুদের মধ্যে কতখানি আগ্রহ, কত নরম জমি, একটু বীজ ফেললেই সোনার ফলন হবে। সেই সব শিশুদের দিকে আমি ভাবলাম যে এদের কত খিদে, কিন্তু এদেরকে আমরা পৌঁছে দিতে পারছি না। আরেকটা ঘটনা বলবো, খুব তাড়াতাড়ি শেষ করবো। সেটা হচ্ছে যে হুগলির একটি মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, তাদের একজন মাস্টার মশাই, আমি নামটা বলছি, আপনারা চেনেনও তাকে, কারণ তিনি একজন লেখকও, শেখ ইবাদুল ইসলাম। তিনি তার ছাত্রদের নিয়ে আমার বাড়িতে এসেছিলেন, সেটা একটা প্রজেক্টের জন্য, যে একজন সাহিত্যিকের সাক্ষাৎকার নেওয়া। তো তারা সাক্ষাৎকার নিল এবং 11-12-এর ছেলে ছিল সেখানে। আমি তাদের জিজ্ঞেস করলাম যে তোমাদের মাদ্রাসায় কি লাইব্রেরি ঘর আছে? তো একটি ছেলে বলল, স্যার নেই। তো আমি বললাম যে স্যারকে বলো, তোমাদের প্রধান শিক্ষককে, যে একটা লাইব্রেরি ঘর করতে। আমি কখনো ভাবিনি যে 1 সপ্তাহের মধ্যে আমি একটা ফোন পাবো এমন একটা জায়গা থেকে, যেখানে সবসময় নেটওয়ার্কও থাকে না, বাইরে রাস্তায় বেরিয়ে এসে তাদের কথা বলতে হয়। আমি একটা ফোন পেলাম সেই ছেলেটির কাছ থেকে 1 সপ্তাহের মধ্যে, আমার মনে হয় 3-4 দিনের মধ্যে। সে বলল, স্যার আমাদের হেডমাস্টার বলেছে যে একটা কামরা দেবো
আর একটা আলমারি দেবো, কিন্তু কামরাটাও খালি আর আলমারিটাও খালি। আমি বললাম, এই 3 দিনের মধ্যে তুমি এই ব্যবস্থা করে ফেলেছো? বললো, হ্যাঁ স্যার, আমার স্যারকে বলাতে স্যার রাজি হয়ে গেছে সঙ্গে সঙ্গে, কিন্তু বই না পেলে তো লাইব্রেরি হবে না। তো তখন আমি বললাম, এটা তো আমার ব্যক্তিগত দায়িত্ব হয়ে পড়ে যে কিছু বই অন্তত দিয়ে লাইব্রেরিটা শুরু করে দেওয়া যায়। তার কয়েক মাস পরেই ছিল নজরুল জয়ন্তী, মুসলিম ইনস্টিটিউট হলে একটা নজরুল জয়ন্তী ছিল। তা আমি অনেকগুলো জীবনী ইত্যাদি এই সমস্ত কিনলাম। তা সেটা বোধহয় 2,500 টাকার বেশি নয়। তা সেখানে স্কুল কর্তৃপক্ষকে বলা হলো যে বইটি ওই অনুষ্ঠানে আমরা হস্তান্তর করব বইগুলি। তো ওরা বললেন, ওখান থেকে আমরা আসবো কি করে, আর এলে আবার ফিরবো কি করে? শেষ পর্যন্ত ওদের যে পরিচালন সমিতির এক ভদ্রলোক, তিনি গাড়ি ভাড়া করলেন। এবার বুঝুন, ওখান থেকে তিনি গাড়ি ভাড়া করে এলেন, তারা আমার কাছ থেকে বইটি নিলেন। সম্ভবত 3,000 টাকা খরচা হয়েছে আসা যাওয়াতে গাড়ি নিয়ে, আমার কাছ থেকে ওই 2,500 টাকা বই নেবার জন্য। কিন্তু একটা লাইব্রেরির সূচনা তো হলো। সেটা হলো ছাত্রদের উৎসাহে। তা জমি তৈরি আছে, আমরা চাষ করছি না, আমরা বীজ ফেলছি না। এখন আমি আহ্বান জানাচ্ছি আজকের এই আলোচনা সভার মধ্যে থেকে যে আসুন আমরা মনের চাষ শুরু করি। শিশুদের যে তৈরি মন আছে, উন্মুখ মন, সেই মনকে আমরা কিছু পৌঁছে দিই। কিভাবে পৌঁছে দেব সেটা আমাদেরকেই বের করতে হবে, কিন্তু আমাদের লক্ষ্য হবে যে যদি আমরা জনসংখ্যা 4 জনের 1 জন হই, তাহলে আমাদের সর্বক্ষেত্রে, সমস্ত কৃতির ক্ষেত্রে আমাদের উপস্থিতিও যেন হয় 4 জনের 1 জন। এই প্রতিজ্ঞা তো ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে নিতে হবে। আমাদের হাত তো, আমি তো এই আবেদনও রাখছি যে হাতটা ধরবে বাকিরা যারা এগিয়ে গেছে, কিন্তু আমাদের নিজেদেরকেও এই প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা এইভাবে এগোবো যাতে আমাদের উপস্থিতি সর্বক্ষেত্রে 4 জনের 1 জন হয়। এই আশা নিয়ে আজকে যে এই বললাম, আমি যে কাজই করি আমার মনে হয় যে আমার কিন্তু কিছু চাই, টাকা চাই না, কিন্তু আমি যে শ্রম দিলাম, যে সময় দিলাম, তা থেকে কিছু উঠে আসুক। আমি কিছু পেতে চাই। আমি মানে আমার জাতি, মানে বাঙালি জাতি, বাঙালি জাতির মধ্যে মুসলমান জাতি, আমি নিশ্চয়ই সাংস্কৃতিকভাবে মুসলমান, তা যেন কিছু পায়। আজকের এই যে আমি 1 ঘন্টা হয়তো বলেছি কেউ জানি, তো তার মধ্যে থেকে যদি কিছু কোথাও একটু স্ফুলিঙ্গ জাগে, যদি এটা ইউটিউবে আপনারা ছাড়েন, যদি মানুষ শোনেন, যদি একটা স্ফুলিঙ্গ জাগে, এবং ওই যে কি বলে একটা স্লোগান আছে, টু সেট দ্য প্রেরিজ অন ফায়ার, কার আমি জানি না, অনেক দিনের আগের কথা। এই স্ফুলিঙ্গ যদি একটা আগুন জ্বালাতে পারে, জ্ঞানের আগুন যদি জাগাতে পারে, স্ফুলিঙ্গটা তো দরকার। আমি তো পারি ওইটুকু স্ফুলিঙ্গ, সেটা কতটা পারলাম। আচ্ছা, এইবার এই যে এতক্ষণ আমি বলে গেলাম, মানে বক বক করে গেলাম, হয়তো পুরোটাই আজে বাজে বললাম। কি হবে না হবে সেটা তো ধরে নিন কিছুই হবে না, আমি তাই মনে করছি কিছু হবে না। যে 4-5 জন, আমি জানি না কতজন শুনেছেন আমার কথা, আমি এবারে একটু পিছিয়ে যাচ্ছি, আপনারা আমাকে আক্রমণ করুন, আহ্বান জানাচ্ছি, প্রশ্ন দিন। হ্যাঁ স্যার, আমি রুহুল আমিন বলছি। হ্যাঁ, আপনার কাছে একটা আমি শুনছি, আমি আমি শুনছি, বলুন। শেখ আবিদ হাসান
হ্যাঁ, শেখ কথাগুলো আরিদাসান সম্পূর্ণ বলছি, হচ্ছে না। প্রেস অফিস হ্যাঁ থেকে। হ্যাঁ, হ্যাঁ extremely happy and inspiring to listen to your lecture. তো থ্যাংক আপনাকে ইউ। অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে একটা কথা জানিয়ে দিই যে আমাদের মোটামুটি সব কটা লেকচারই ইউটিউবে যায়, একটাও লেকচার আমরা আচ্ছা। বাদ দিই না। তো ইউটিউবে হুম। আপনার এই গুরুত্বপূর্ণ কথা যাবেই। আপনি অনেক কিছু কোয়েশ্চেন করেছেন, অনেক প্রশ্ন রেজ করেছেন, আঞ্চলিকতা, তারপরে উইদিন দি কমিউনিটি যে ইস্যুগুলো আছে, আর উইদিন মানে হিন্দু মুসলিম ইস্যু অফ বেঙ্গলিজ। তো আমি আপনাকে একটা প্রশ্ন করব, কোথাও কি হ্যাঁ বলুন। কাস্ট ইস্যু ইন শেপিং একাডেমিয়া, কাস্ট ইস্যু ইন শেপিং ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, এই একটা প্রশ্ন, এখানে কোথাও কি একটা কাস্ট কোয়েশ্চেন আমরা বুঝতে পারছি না কি বুঝতে চাইছি না, এইটা একটা সমস্যা। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রেটে বই উৎপাদন হয়, বাংলাদেশে যে রেটে কালচারাল ক্যাপিটাল তৈরি হয়, এই বইগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটে কিন্তু আসে না। ইনফ্যাক্ট বাংলাদেশের সাংস্কৃতিক ক্যাপিটাল মেইনলি এখন ওদের ডিজিটাল ইকোনমিতে পাওয়া যায়। তো সেই আপনার টিভি চ্যানেল বাংলাদেশের, সেগুলোও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দেখানো হয় না। অথচ পাকিস্তানের খুব নাম করা সিরিয়ালগুলো, সেগুলো কিন্তু আবার আমাদের ভারতবর্ষে দেখানো হয়। তো এই দুটো কোশ্চেন যদি আপনি একটু কাইন্ডলি অ্যাড্রেস করেন। আপনি দুটো প্রশ্ন করেছেন, তার মধ্যে বেসিক মৌলিক কথা হচ্ছে, একটাতে হচ্ছে জাতিগত, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্র নয়, বাংলাদেশ হচ্ছে আমাদের সমভাষী রাষ্ট্র। আমি কেন, আরো অনেকেই নিশ্চয়ই মনে করেন যে অখণ্ড বাঙালি জাতিসত্তায় বিশ্বাস করে। দুটি দেশে বিভক্ত হলেও বাঙালি কিন্তু অখণ্ড। সুতরাং সেই বাংলাদেশের একটা জরুরি প্রশ্ন আপনি তুলেছেন। প্রথমে আমি কাস্ট প্রশ্ন চাচ্ছি। দেখুন, আমি কিন্তু এই ৭৫ বছরের জীবনে আমিও কখনো শিশু ছিলাম, একটা প্রতিজ্ঞা নিয়েই আমি এগিয়েছিলাম। সেই শপথটা আমার ছিল যে ওরা যা করতে পারে আমি তার চেয়ে ভালো করব। ওরা বলতে কোনো জাতি নয়, ওরা বলতে যারা এগিয়ে আছে তাদের কথা আমি বলছি। কারণ আমিও তো ধরুন যে পরিবার থেকে উঠে এসেছি, আমাদের বাড়িতে কোনো বাংলা বই ছিল না, একই অবস্থা, কোনো বাংলা বই আমাদের বাড়িতে কেউ পড়তে দেখিনি, বাড়িতে ছিল না। আচ্ছা, তো সুতরাং যে পরিবেশ থেকে আমি উঠে এসেছি, তার পাশাপাশি যারা সুবিধাভোগী খারাপ অর্থে আমি বলতে চাচ্ছি না, সুবিধা প্রাপক আমি বলছি, ভোগ শব্দটা ভালো না, বলা উচিত না, সুবিধা প্রাপক এবং নিজেদের তাদের অধিকারেই তারা এই সুবিধা পেয়েছেন, নিজেদের কৃতিত্বের জোরেই পেয়েছেন। আমি ঈর্ষা করি না কাউকে। তা আমি মনে করতাম যে আমাকে যেভাবেই হোক এদের চেয়ে এগিয়ে যেতে হবে। আমি কিন্তু কখনো সমকক্ষ হওয়ার কথা ভাবিনি। আমি সবসময় ভেবেছি আমি শীর্ষে উঠবো, আমি ১ নম্বরে থাকবো, সে আমি পারি আর নাই পারি। এই শপথ নিয়ে আমি ছোটবেলা থেকে আমার জীবনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছি। আর আমি এই হিন্দু মুসলমান পার্থক্য, এইটা কখনো আমার মনের মধ্যে আমি ঢুকতে দিইনি। কমিউনিস্টরা একটা কথা বলে যে ডিক্লাস হতে হবে, শ্রেণীচ্যুত হতে হবে। আমিও সেইভাবে বলি যে সম্প্রদায়চ্যুত হতে হবে। আমি প্রথমে ভারতীয়, তারপরে আমি বাঙালি। এছাড়া আমার আরো অনেক পরিচয় থাকতে পারে। আমি যদি খিদিরপুরে বাস করি, তাহলে আমার খিদিরপুরের আঞ্চলিক পরিচয়টাও তো আমার পরিচয়। খিদিরপুরের সম্পর্কে কেউ গালাগাল দিলে আমার খারাপ লাগবে। সুতরাং আমাদের অনেকগুলো উপপরিচয় আছে। আচ্ছা, কিন্তু আমি কখনো এই
উপপরিচয়গুলোকে কখনোই বড় হয়ে উঠতে দিইনি। আমি নিজেকে সবসময় সমগ্রের সঙ্গে যুক্ত ভেবেছি। সমগ্রের সঙ্গে যদি যুক্ত না থাকা যায় তাহলে ভয়টা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ভয়। আমি কখনোই নিজেকে বিচ্ছিন্ন হতে দিইনি। আমার মনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, আমার মনের মধ্যে কোনো বিভেদ নেই। আমি সমানভাবে গ্রহণ করতে পারি। যেভাবে আমি একজন মুসলমান বন্ধুর সঙ্গে কথা বলবো, যেভাবে আমি একজন খ্রিস্টান বন্ধুর সঙ্গে মিশবো, যেভাবে আমি একজন হিন্দু বন্ধুর বাড়িতে যাব, আমি সেইভাবে আমি সবাইকে সমান চোখে, তার আচরণের জন্য হয়তো আমাকে কাউকে ভালো লাগতে পারে বেশ, কাউকে কম ভালো লাগতে পারে, কিন্তু তার জাত ধর্মের জন্য কাউকে আমার কম ভালো লাগবে, কাউকে বেশি লাগবে, এটা আমি কোনোদিন জীবনে হতে দিইনি। আমি খুব সহজভাবে মিশতে পেরেছি এবং আপনাকে বলছি যে আমি কিন্তু সাড়াটাও পেয়েছি 100% না হলেও অনেকখানি। একটা যদি উদাহরণ দিই আপনারা বুঝতে পারবেন যে ফলটা কিভাবে ফলে। ওই যিনি আমার বোনটি আমার বইয়ের নামগুলি পড়লেন, আপনারা দেখেছেন সমস্তই কিন্তু মুসলিম সমাজকে নিয়ে, মুসলমানের ইতিহাস, মুসলমানের কৃতিত্ব, এই সমস্ত নিয়ে। আমার পুরো লেখালেখিটাই হচ্ছে মুসলমান নিয়ে। কারণ যখন লেখালেখি শুরু করেছিলাম আমি নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি নিয়ে লিখব। আমি যদি রবীন্দ্রনাথ নিয়ে লিখি তাহলে তা কোনো গুরুত্ব পাবে না। আমার কি অধিকার আছে রবীন্দ্রনাথকে নিয়ে লেখার? বিশাল বিশাল রাবীন্দ্রিক পণ্ডিত আছেন, আমার সেখানে লেখার কি দরকার? আমি লিখবো তাই নিয়ে যা আমি জানি, আমি তাই নিয়ে লিখবো। তাহলে আমার লেখালেখি হচ্ছে মুসলমান সমাজ নিয়ে, উর্দু ভাষা নিয়ে। কিন্তু আমি পাঠক পেলাম কি করে? আমার অধিকাংশই বই, আমি এই যে ব্যথার কথা বলছি যে আজকাল বই পড়া কমে যাচ্ছে, আগে আমার প্রকাশক 1000-এর কমে আমার বই ছাপতেন না। 200 কপির কথা আমি বলছি, 1000-এর কপি আমার বই ছাপতেন না। এবং একাধিক সংস্করণ, এই মুসলমান কোষ যাতে শুধু মুসলমান আর ইসলামের কথা আছে, 4টে সংস্করণ হয়ে গেছে। এবং পাঠক অধিকাংশই হিন্দু, তারা জানতে চাইছে। সুতরাং আমি কিন্তু এই সমস্যাটা বোধ করিনি। কিন্তু একেবারেই যে আঘাত পাইনি তাও নয়। দেখুন, যে মানুষটি আমাকে চেনে না সে যখন আমার নাম শোনে জাহিরুল হাসান, তখন সে আমার সম্পর্কে সঙ্গে সঙ্গে একটা ধারণা করে নেয়। সেই ধারণাটা কি? সেই ধারণাটা হচ্ছে বৃহত্তর মুসলমান, বাংলার বৃহত্তর মুসলমান সম্প্রদায় সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা সে আমার উপর চাপিয়ে দেয়। অর্থাৎ এ একটা অল্প শিক্ষিত, অল্প বুদ্ধি, সংস্কৃতি চেতনা ন্যূনতম একজন মানুষ। সুতরাং সে আমার সঙ্গে প্রাথমিক কথাবার্তাই কিন্তু সেইভাবেই শুরু করবে। আমি বুঝতে পারি, কথাগুলোর মধ্যে থেকে আমি বুঝতে পারি যে আমাকে একটু উপেক্ষা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, গ্রহণে যেন দ্বিধা আছে। তবে আমি অবশ্য গায়ে মাখি না, তার কারণ হচ্ছে বেশি সময় লাগে না নিজেকে প্রকাশের, এবং তিনি তখন আমাকে গ্রহণ করতে পারেন। সুতরাং এই সমস্যাটা আছে, এবং এই সমস্যাটাও আবার সেখান থেকেই যে যতদিন মুসলমান গোটা সম্প্রদায় পিছিয়ে থাকবে ততদিন একজন আবিদ হাসান অধ্যাপক হয়ে গেলে কিংবা একজন জাহিরুল হাসান লেখক হয়ে গেলে সে কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সম্মান পাবে না।
তাকে বহন করতে হবে তার সমধর্মী সমসম্প্রদায়ের মানুষদের যে পশ্চাৎপদতার গ্লানি, সেটা তাকে বহন করতে হবে সর্বত্র। কাঁটার খোঁচা তাকে খেতে হবে। এটা অবস্থার কারণে, এর জন্য আমার কিন্তু কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, কিন্তু আমি বলছি যে এই অবস্থাটা আছে, সেজন্য আমাদের আরো সচেতন হওয়া উচিত যারা শিক্ষিত, যে তাদের নিজেদের সম্মানের জন্য, সর্বসময়ের সম্মানের জন্য তাদের উচিত যতটা পারা যায় পিছিয়ে পড়াদেরকে টেনে তোলার চেষ্টা করা। এটা হলো কাস্টগত যে প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের বই এখানে পাওয়া যায় না, একেবারে পাওয়া যায় না তা নয়। যার দরকার সে বিশেষ কয়েকটি দোকান থেকে তিনি সংগ্রহ করতে পারেন, কারণ আমার যা কাজ তাতে বাংলাদেশের বই প্রচুর পরিমাণে দরকার হয়েছে, এবং আমি সেগুলো যথাস্থান থেকে সহজেই সংগ্রহ করতে পেরেছি, করা যায়। কিন্তু সর্বসময় চাহিদা নেই বাংলাদেশের বইয়ের। বই মেলাতে বাংলাদেশ স্টলে আপনারা দেখেছেন লম্বা লাইন পড়ে, ওই সময়টাই কিন্তু একটু খোঁজ হয় বাংলাদেশে। তাও সেই বাংলাদেশের স্টলে ঢুকে ওই হুমায়ুন আহমেদের কি বই আছে, মানে 2-4 জন লেখক যাদের নামটা জানা আছে, এবং এরা 2-4 জন, বাকিদের সম্পর্কে এখানে সেভাবে সচেতনতা নেই। বাংলাদেশ সেভাবে এখানে পাঠকদের কাছে পৌঁছতে পারেনি, এটাও একটা ঠিক কথা। সুতরাং ওরা মনে করেন যে বাংলা সাহিত্য পশ্চিমবঙ্গের হোক বা বাংলাদেশের, এটা বাংলাদেশিরা মনে করেন, বাংলাদেশি বিদ্বানরা মনে করেন যে সাহিত্য যেখানকারই হোক সে আমার এজমালি সম্পত্তি, তার ভাগিদার আমিও, সে দেশভাগের আগের সৃষ্টি হোক বা দেশভাগের পরে। তারা এখানকার বই সেই আগ্রহ নিয়ে পড়েন। বাংলাদেশের মানুষদের আজ যে দোষী থাকুক, নানা রকম দোষের কথাও শোনা যায়, কিন্তু এই দোষটা দেওয়া যাবে না। তারা কিন্তু খণ্ডত্বের সাধনা করেননি, তারা অখণ্ডত্বের সাধনা করছেন। তার জন্য তারা খানিকটা এগিয়েও যেতে পেরেছেন, অনেক কিছু নতুন সৃষ্টিও তারা করতে পেরেছেন। তো এই সচেতনতাটা আছে, একটা স্তরে তো আছেই, যে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, ভাষাগত সম্পর্ক, সেই সম্পর্ককে আরো উন্নত করা দরকার, আরো শক্তিশালী করা দরকার, এই বোধটা আছে, হবেও আগামী দিনে আমি আশা করছি। এই বছরই যদি বইমেলা হতো, যেটার কথা বলছিলাম, আজ তো এই সময় বইমেলা চলার কথা, তাহলে এই বইমেলাটা তো উৎসর্গিত হতো মুজিবুর রহমানকে, এই বইমেলাটাতে তো বিশেষ প্রাধান্য পেত বাংলাদেশি। এই কথা বলা যাবে না যে বাংলাদেশকে গুরুত্ব এবং সম্মান দিচ্ছে না এখানকার মানুষ এবং এখানকার প্রতিষ্ঠানগুলো দিচ্ছে না, তা না, দেওয়া হচ্ছে। আমরা সুন্দরভাবে পারস্পরিক সম্পর্ক রেখেই চলছি। হ্যাঁ বলুন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। যেটা বার করছেন স্যার, ওই যে সাহিত্যের ইয়ারবুকের এখন বিশ্বনাথ ভট্টাচার্য সংশোধন করেন, তো ওই বইটা আমি একটু নাড়াচাড়া করে দেখছিলাম এবছরের। তো ওখানে দেখলাম যে 2010 জন সাহিত্যিক আপনার নাম লিপিবদ্ধ আছে, সেখানে কিন্তু অনলি মুসলিম নামের সাহিত্যিক হচ্ছে 178 জন, আর পত্র পত্রিকা গুলো আপনি ওখানে লিপিবদ্ধ আছে যেটা, সেটা 1700-র মধ্যে অনলি 78, 1700-র মধ্যে 78। তো এইটাকে কি মুসলিম সমাজের সাহিত্যিকদের সংকট বলবেন? আর যদি সংকট হয় তাহলে যেমন দলিতদের জন্য দলিত সাহিত্য একাডেমি হচ্ছে, বা আদিবাসীদের জন্য কিছু সুযোগ সুবিধা সরকারি ভাবে, তো মুসলিমদের জন্য এরকম ভাবে সরকারি ভাবে যদি সাহিত্য চর্চার যদি কোনো রকম আপনি সাহিত্য মানে সরকারের কাছে কি কোনো দাবি জানাবেন? একটু এইটার উপর যদি আলোকপাত করেন। আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন। কথা খুব বেড়ে যাবে
দীর্ঘায়িত হয়ে যাবে বলে আমার কাছে পরিসংখ্যান আছে, আমি ওই পরিসংখ্যানটা এড়িয়েই গিয়েছিলাম। তো আপনি যখন বললেন তখন আমার কাছে যখন হাতেই আছে, আমার কাছে এই পরিসংখ্যানটা আমি দিতে পারি। 1999 থেকে 2017 পর্যন্ত আমি সাহিত্যের ইয়ারবুক সম্পাদনা করেছি। এর সৃষ্টিও আমার হাতে। এখন বিশ্বনাথ ভট্টাচার্য করলেও দেখবেন নামপত্রে উপরেই লেখা থাকে জাহিরুল হাসান প্রতিষ্ঠিত। আচ্ছা, এইবার আমি বলি যে 2020 সালের ইয়ারবুকে আমি গুনে দেখেছি 1072 জন লেখকের, 2020, 21 বেরিয়ে গেছে, আমার দেখা হয়নি, 2020-তে 1072 জন লেখকের নাম ছিল 2020-তে। এর মধ্যে কিছু ভিন্ন ভাষা, আবার কিছু হয়তো শুধু প্রকাশক এরকম কারো নাম আছে। আমি ধরে নিন 72টা বাদই দিলাম, 1000 লেখকের নাম আছে। এই 1000-এর মধ্যে কিন্তু বাংলার বাইরেরও থাকবেন, তবু আমি ধরে নিলাম 1000। এবার আমি গুনেছি, আপনি 178 বলেছেন, 178 মানে আপনি হয়তো এই বছরটা দেখেছেন বেড়েছে। আচ্ছা, আমি দেখলাম, কিংবা যারা মারা গেছেন তাদেরকে বাদ দিয়ে আমি হিসেব করেছি 161। আচ্ছা, 1000 জনের মধ্যে যদি 161 জন মুসলমান লেখকের নাম থেকে থাকে ইয়ারবুকে, তাহলে কত শতাংশ হয়? সেটা হয় 16%। 16% মানে হচ্ছে 27%-এর কিন্তু খুব বেশি দূরে নয়। এবং এটা তো একটা খুব আশারঞ্জক যে 16% মুসলমান লেখক এর নাম ইয়ারবুকে আছে। ইয়ারবুকে কাদের নাম তোলা হয়? আমার ধারণা 10,000 মানুষ অনিয়মিতভাবে লেখালেখি করেন। ইয়ারবুকে শুধু তাদেরই নাম লেখা হয় যাদের আমার মনে হয়েছে যে একটু কলমের জোর আছে, সাহিত্যের প্রতি ভালোবাসা আছে, আর নিয়মিত লেখালেখি করেন, আর কিছুটা পরিচয় তার সাহিত্য ক্ষেত্রে গড়ে উঠেছে। এই 4টে শর্ত যারা পূরণ করেছেন, আর অন্তত একটা বই তার ছাপা হয়েছে, এই 5টা শর্ত যারা পূরণ করছেন তাদেরই নাম আমি তুলতাম। তো সেইটা তুলতে গিয়ে দেখুন 16% তো 20 সালে ছিল 16%। 16% কিন্তু খুবই, আমি বলবো কি, সম্মানজনক পরিসংখ্যান, বিশেষত মুসলমান সমাজের যে অবস্থা আমি জানি, এতক্ষণ আমরা আলোচনা করেছি। এইবার কিন্তু আমি উল্টো পিঠটাও দেখাবো, চমকে উঠবেন উল্টো পিঠটা দেখলে। আচ্ছা, গিল্ড থেকে প্রতি বছর একটা বই বেরোয়, সেটা হচ্ছে ফেয়ার ডিরেক্টরি অ্যান্ড বাংলা প্রকাশনা। ফেয়ার ডিরেক্টরি অ্যান্ড বাংলা প্রকাশনা আমারই একজন খুব কাছের মানুষ এবং অত্যন্ত, মানে কি বলবো, বিদ্বান, অসাম্প্রদায়িক একজন মানুষ, লাইব্রেরিয়ান ছিলেন তিনি বিভিন্ন সংস্থায়, তিনি এই কাজটা করেন। আমার কাছে 2019 সালের ফেয়ার ডিরেক্টরি আছে। আমি সেখানে গুনলাম যে লেখক নির্দেশিকা দেওয়া আছে এবং সেই সব লেখকদের একাধিক বইয়ের তালিকা সেখানে আছে। তা কতজন লেখক সেখানে আছেন? সেখানে আমি দেখলাম 1400 জন লেখক। আমার ওখানে কেটে ছেটে আমি বললাম 1000, এখানে 1400। এই 1400-র মধ্যে অনেক মৃত লেখক আছেন, কারণ প্রচুর পুনর্মুদ্রণ হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামও সেখানে আছে। তা আমি 400 বাদ দিলাম। 400 বাদ দিয়ে আবার আমরা 1000-এ চলে এলাম, অর্থাৎ ইয়ারবুকেও 1000, ফেয়ার ডিরেক্টরিতেও 1000। তুলনা করতে লাইক উইথ লাইক বলে না ইংরেজিতে, একই রকম বস্তুকে আরেকটি একই রকম বস্তুর সঙ্গে তুলনা করা যায়। তো এখানে দুটো একই রকম হলো, ওখানেও 1000, এখানেও 1000। কিন্তু এবারে দেখা যাক যে মুসলমান গ্রন্থকারের নাম
সেখানে কতজন আছেন? 45, মানে 4.5%। এইবারে আমরা চলে এলাম বাস্তবের জমিতে। বাস্তবের জমিতে মুসলমানের যা উপস্থিতি আমরা দেখতে পাই, সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে ফেয়ার ডিরেক্টরিতে 4.5%। আচ্ছা, আমি যদি এমনটা মনে করি যে যিনি ফেয়ার ডিরেক্টরি করেছেন তিনি খুব পক্ষপাত বলা মানুষ, যদি ধরুন আমি উপেক্ষা করি এই ফেয়ার ডিরেক্টরিকে, তা আমি একটা সমান্তরাল সমীক্ষা করতে চাইলাম। কি সমীক্ষা? আমার টেবিলে 4টি পত্রিকা ছিল, সদ্য আসা 4টি পত্রিকা। একটি হচ্ছে সাংস্কৃতিক সমসময়, একটি হচ্ছে সাহিত্য রং বেরং, একটি হচ্ছে কথা সাহিত্য, আর একটি হচ্ছে ঝাড়খণ্ড বঙ্গভাষী জাগরণ, দুমকা থেকে এসছে। দুমকা একেবারে বীরভূম লাগোয়া বাঙালি ভাষী অঞ্চল। মোটামুটি বাংলা ভাষার যে একটা ছড়িয়ে থাকা যেটা বিস্তার, সেই বিস্তারের একটা অনুপাত কিন্তু যাকে বলে হয় বিজ্ঞানের ভাষাতে, বোটানিতে যাকে বলে ক্রস সেকশন। একটা গাছের যে জায়গা থেকে কাটো একই ধরনের কোষ বেরোবে, একটা ক্রস সেকশন বলা যেতে পারে। সংখ্যায় অল্প, 4টি পত্রিকা। সাংস্কৃতিক সমসময় বের করেন একজন বামপন্থী সম্পাদক, যিনি আমার ধারণা সম্পূর্ণ সাম্প্রদায়িকতা বোধ বর্জিত মানুষ এবং আমাদের খুবই বন্ধু। তিনি এই পত্রিকাটি বের করেন বসিরহাট থেকে। ভাবুন, বসিরহাট যেখানে প্রচুর মুসলমান আছেন। আচ্ছা, তার পত্রিকাতে 13 জন লেখকের লেখা আছে, মুসলমানের সংখ্যা 0। আচ্ছা, সাহিত্য রং বেরং একটা ছোটখাটো লিটল ম্যাগাজিন শারদ সংখ্যা বের করেছে, প্রচুর লেখকের লেখা আছে, প্রচুর কবিতা আছে, 130 জনের লেখা। এই 130 জনের মধ্যে মুসলমান কজন? 3 জন, তার মধ্যে আমিও Hello. একজন। কারণ হ্যালো হ্যালো আমার ভিডিও স্যার, পাচ্ছেন? হ্যাঁ স্যার, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে চাই স্যার, আমাদের পরের সেশনটা আছে, তো আপনাকে আমি হ্যাঁ কাইন্ডলি রিকোয়েস্ট করব স্যার, যদি আপনি হ্যাঁ 2 থেকে 3 মিনিটের মধ্যে যদি সেশনটা শেষ করেন, তাহলে আমাদের অবশ্যই পরে আরেকটা অবশ্যই সেশন আছে, ওটা অনেকজন রাইটার আসবে। অবশ্যই অবশ্যই আহ, অবশ্যই 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 দুঃখিত, আমি একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা, এইবারে আমি যেটা বলছি যে এই 4টে পত্রিকার মধ্যে আমি কিন্তু দেখছি সাহিত্য রং বেরঙে 130-এর মধ্যে 3, কথা সাহিত্য একটা খুব বড় পত্রিকা, মিত্র ও ঘোষ থেকে বেরোয়, 17টি পত্রিকার মধ্যে 1 জন মুসলমান, ঝাড়খণ্ড বঙ্গভাষী জাগরণে 21 জনের মধ্যে 1 জন মুসলমান, কোনো অনুপাত আসে না। মোট 81 জন লেখকের মধ্যে 5 জন মুসলমান, 3%। মিত্র ও ঘোষে এই বছরের নতুন বই বলে বিজ্ঞাপন বেরিয়েছে 39টি বইয়ের, তার মধ্যে 1 জনও মুসলমান লেখকের বই নেই, 0। এই হচ্ছে, আপনারা সাহিত্যের ইয়ারবুকের কথা বলছেন, সাহিত্যের ইয়ারবুক অনেক বিবেচনা করে সম্পাদনা করা হয়েছিল, যার জন্য সাহিত্যের ইয়ারবুকে 16% পেয়েছেন। অন্যান্য ক্ষেত্রে দেখুন এই অবস্থা। এবারে আমি জানি না আমার কথাগুলোকে আমি ঠিক মতে তুলে ধরতে পেরেছি কিনা, আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কিনা, কিন্তু একটা গভীর সমস্যা, গভীর সংকটের মধ্যে আমরা আছি। আসুন একটু সচেতন হই এবং এইখানেই না থেমে কাজটাকে আরো, আপনারা তো কাজ করছেন, আপনাদের বয়স কম আছে, আমি তো আর বিশেষ কিছু করার মতো অবস্থায় নেই, কিন্তু আশা করব আমি শুনতে পাবো যে আপনারা এটাকে এগিয়ে নিয়ে গেছেন আরো বৃহত্তর ক্ষেত্রে এবং একটা উন্নতির পর্যায়ে পৌঁছতে পারবেন আপনারা, এই বিশ্বাস আমি রাখি। এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদের। বহু বিরক্ত করলাম, লজ্জাও লাগছে, এতক্ষণ বললাম একটা হবে, মাফ করবেন। থ্যাংক ইউ স্যার। আমাদের এখন ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস জানাবেন তানিয়া পারভিন। সো তানিয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। আমি তানিয়া পারভিন, পেজের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর সুযোগ পেয়ে গর্বিত।
সবার আগে আমি বেসের সমস্ত ইসি মেম্বারদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের ইতিবাচক মনোভাব, সমর্থন এবং সহযোগিতার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে আবুদা, আবিদ ভাই, হাসান ভাই, মুর্শেদ ভাই এবং জাহিরা ম্যাম, যাদের ছাড়া এটি সম্ভবই হতো না। এরপর আমাদের বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর জাহিরুল হাসান স্যারের প্রতি আমরা বিনীত ও কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আমন্ত্রণটি গ্রহণ করার জন্য এবং বিষয়গুলি আলোকিত করার জন্য, সাহিত্যের একটা নতুন দিককে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, যা প্রায়শই আমাদের কাছে অজানা থেকে যায়। আমি আশা করি আমাদের শ্রোতারা আজকের বক্তৃতাটি উপভোগ করেছেন এবং সেটা এবং আপনার উপস্থাপন থেকে অনেক কিছু জানতে পেরেছেন। আমি ধন্যবাদ জানাই দেশের সমস্ত সহযোগী সদস্য এবং দেশের যারা সদস্য নন তাদেরকেও, যাদের ছাড়া এই প্রোগ্রাম কোনোদিনই সম্ভব হতো না। আমাদের শ্রোতা বন্ধুগণ, তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। ওভার টু ইউ, হাসানদা। থ্যাংক ইউ। আমি আবার আমাদের নেক্সট সেশনে যাওয়ার জন্য অনুরোধ করব। সো আবিদ, ওভার টু ইউ। থ্যাংক ইউ হাসান।